তো সবাই সুস্থ আছো তো নাকি? আলহামদুলিল্লাহ স্যার। ওকে, ভেরি গুড। এখন সো আমাদের পড়াশোনা কি শুরু হয়েছে তো সবার? জি স্যার আলহামদুলিল্লাহ। মোটামুটি। ওকে। তো যাই হোক, আমাদের পড়া চলছিল যে দুইটা টপিক আছে আমাদের আলোচনার। একটা হচ্ছে এডিপাস রেস্কের টেক্সটটা তোমাদের একটু ভিডিও ক্লাসগুলো দেখে পড়তে বলেছিলাম, মানে ভিডিও ক্লাসগুলো দেখে নিতে বলেছিলাম। এটা হলো মেন অংশ। আর যাদের ভিডিও ক্লাস বা টেক্সট পড়া আছে তাদের জন্য বলেছিলাম ব্রিফ কোশ্চেনগুলো একটু দেখে নিতে। তো আজকে আমরা মেনলি ইডিপাস রেস্কের টেক্সট নিয়ে, মানে টেক্সটের উপর বেস করে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, কিছু ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা সামারি, এই বিষয়টা নিয়ে কথা বলবো, কারণ আমাদের টেক্সট পড়ার সময় নেই, তাই না? তো আমি একটু, সবাই একটু হাত তুলে বলবা যে কারা কারা টেক্সটটা এর আগে পড়েছো, বা এ পর্যন্ত ভিডিও ক্লাস মাত্র দুইটা বা তিনটা ভিডিও ক্লাস দেখেই মোটামুটি কাহিনীটা একটু ধরে নেওয়া যায় বা যেত বলে আমি মনে করি। যদি তোমরা দেখে থাকো তো মনে করি যে টেক্সটটা তোমরা পড়েছো। এখন ওটাকে নিয়ে আমরা একটু জাস্ট সিম্পলি কিছু কথাবার্তা বলবো বলবো কাহিনীটা একটু প্লটটা একটু জানবো, এই হচ্ছে বিষয়। তাহলে হাত তুলেছো 5 জন। সো বাকিদের কি অবস্থা বলো? হ্যাঁ, যারা যারা পড়েছো বা টেক্সট সম্পর্কে অলরেডি ধারণা নিয়েছো বা ভিডিও ক্লাসগুলো দেখে শেষ করেছো, এরকম সবাইকে আমি হাত তুলতে বলছি। কারণ পেছানো যাবে না, তুমি একবার যদি পিছিয়ে পড়ো না, তুমি দেখবা যে তুমি আমাদের সাথে তাল মিলাতে পারতেছো না। অতএব তোমার এই 2 মাসের কাজ থাকবে কি, মানে আমি যে কাজগুলো দিব যথাসাধ্য শেষ করা। এটা আমি জানি অনেক কিছুই হয়তো শেষ করতে পারবে না, কিন্তু শেষ করতে পারলে তোমার ভিতরে একটা কনফিডেন্স সৃষ্টি হবে এবং তুমি পারবা অনেক কিছুই। কারণ আমাদের কোর্সটা শেষ হওয়ার পরেও আরও সময় পাবো আমাদের প্রিপারেশনগুলো নেওয়ার জন্য, তাই না? তো সেই হিসাবে আমি মনে করি যে আমি যেভাবে তোমাদের রুটিন ওয়াইজ পড়াবো বা যে টাস্কগুলো দিব, সেই টাস্কগুলো তোমরা অন্তত কমপ্লিট করার চেষ্টা করবা। ওকে। তাহলে এখানে তোমরা মোটামুটি 7 জন হাত তুলেছো, কিন্তু গ্রুপে আছো 25 জন, হ্যাঁ, ক্লাসে আছো 25 জন। বাকিদের কি অবস্থা? বাকিরা কি, মানে পড়া আছে, নাকি পড়ার সময় পাওনি, নাকি পড়নি, কোনটা? কোনো রকম গায়ে হাওয়া দিয়ে চলা যাবে না, বাংলা কথা, হ্যাঁ, যে গায়ে ফু দিয়ে চললে কিন্তু এই মুহূর্তে আর সম্ভব না। এখন তোমাকে অন্তত কাজ করতে হবে এবং বুঝতে হবে যে তুমি কোথায় বোঝনি। এটা হলো সবচেয়ে বড় প্রশ্ন, যে ইউ নিড টু নো হোয়াট ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, কোনগুলো তুমি বোঝনি একদম, সেইগুলো তোমাকে বুঝতে হবে। ওকে। তো 7-8 জন হাত তুলেছো, তার মানে বাকিরা পড়নি, এই তো। তো আমি কয়েকজন হয়তো একটু কথা বলে নিই। নাদিয়া নদী, আছো লাইনে? নাদিয়া নদী। জি স্যার। কি হ্যাঁ অবস্থা? তুমি কি পড়েছো? টেক্সটটা একটু দেখার চেষ্টা করেছো? ভিডিও ক্লাসগুলো দেখে পড়েছো, না কি অবস্থা, না তোমার পড়া আছে? স্যার, ক্লাস তো করা হয়নি আজকে, ক্লাস জয়েন করতে যাবেন? তো তোমার কথাটা বুঝি নাই, আবারও বলো তো, সমস্যাটা কি? স্যার এখনো ক্লাসগুলো এখনো করা শুরু করা হয় নাই আমার, আজকে থেকে করবো। আহ, দেরি করা যাবে না একদম। যারা নতুন জয়েন হয়েছে তাদের কথা আলাদা, যারা আজকে জয়েন হয়েছো বা কালকের মধ্যে জয়েন হয়েছে তাদের কথা আলাদা, কিন্তু যারা শুরু থেকে আছো, কোনোভাবেই ভাবা যাবে না যে স্যার আমি পরে দেখে নিব। তাহলে আমার সাথে তুমি চলতে পারবে না। তো আমি তো আজকে এখন সামারি আলোচনা করব, তাই না? এখন আজকের ক্লাসের আলোচনার পর তো তুমি এবার ক্লাসগুলো দেখার পর যদি সমস্যায় পড়ো, তখন কবে আলোচনা করবো বলো? তখন তো অন্য ক্লাসের মধ্যে আলোচনা করতে গেলে তোমাদেরই ডিস্টার্ব হবে, পড়া আগাবে না, তাই না? অতএব এটা ভাবারই দরকার নেই যে স্যার আমি পরে দেখে নিব। তাহলে তোমার সমস্যাটা পরে সমাধান করার টাইম মানে পাচ্ছ না, কারণ আমরা তো আলোচনা শেষ করে দিব। এই বিষয়টা, হ্যাঁ, যে স্যার আমি শুরু করেছিলাম কমপ্লিট করতে পারিনি, একটু অনেকগুলো ভিডিও ক্লাস এই জন্য আমি শেষ করতে পারিনি, এটা এটা কথা আলাদা। কিন্তু যদি তুমি একদমই শুরু না করো, তাহলে কিন্তু শুরু থেকেই তুমি মানে নেগলি মানে নেগলিজেন্ট হওয়ার কারণে তোমার কিন্তু পড়াশোনাটা আগাবে না। কয়দিন পর তুমি ক্লাস করা বন্ধ করে দিবা, বলবা যে স্যার শুধু আমাকে পড়া ধরে, স্যার শুধু বকাঝকা করে, এরকম একটা কথা কিন্তু শুরু হয়ে যাবে। এটা যাতে না শুরু হয় এর জন্য আমি বলছি। আচ্ছা, তো যাই হোক, আমি আহ, মোহাম্মদ তহিদ, তাই তো? তহিদ আছো? তাওহিদ, সরি, তাওহিদ না? হুম।
হ্যাঁ তাহিদ শুনতে পাচ্ছ জি আমাকে? স্যার, হ্যাঁ আছি তুমি স্যার। কি পড়েছো না আগে পড়া ছিল? জি স্যার, জি স্যার। তুমি কি পড়েছো না জি, আগে পড়া আমার ছিল? আগে কিছুটা ধারণা জি আগে কিছুটা ধারণা ছিল, এবং আমি আরো ইমপ্রুভ করেছি ধারণা, আর আচ্ছা একটু দেখেছি। আচ্ছা আচ্ছা, তো যেভাবেই হোক কমপ্লিট একটা প্রিপারেশন নিতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ টেক্সট থেকে কিন্তু জি অনেকগুলো স্যার, ছোটখাটো গ্রিক অবশ্যই। কোশ্চেন থাকবে, যেগুলো সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তুমি জি কিন্তু ভালো করতে পারবে না। এই জায়গাটা খেয়াল করবা। আচ্ছা, তো ঠিক আছে, আমি মনে করি যে তোমরা অনেকেই দায়িত্বশীল এবং তোমার নিজের জন্য পড়াশোনাটা করেছো। যারা করনি তারা অবশ্যই যেভাবেই হোক সময় ম্যানেজ করে, সকালে রাত 1টা 2টা বেজে যাবে পড়তে পড়তে, তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু পড়াশোনাটা করতে হবে। ওকে, তাহলে আমাদের যেহেতু টেক্সট পড়া আছে, আমি এখানকার কিছু সামারি এবং কিছু কোশ্চেন আনসার তোমাদেরকে করব, মানে কিছু কোশ্চেন করব যাতে তোমরা পড়ছো কিনা সেটা আমি জানার চেষ্টা করব। এটা হ্যাঁ, তো এই শীটটা থেকে আমি পড়াবো, কারণ আমি যে শীটগুলো অলরেডি দিয়েছি সেগুলো ভিডিও ক্লাসে আছে, অতএব ভিডিও ক্লাসগুলো দেখে নিলে তুমি এর সমস্যাগুলো বুঝতে পারবা। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হলো, তোমরা যে ইডিপাস রেস্ক এই যে ড্রামাটা পড়েছো, এইটা কোন দেশের রাইটারের লেখা ড্রামা? এটা কি ইংলিশ রাইটার না অন্য কোনো দেশের রাইটার বলো তো? এই যে ইডিপাস রেস্ক, আমরা রাইটারের নাম পাচ্ছি সফোক্লিস, ইনি কোন দেশের রাইটার, বা অরিজিনাল টেক্সটটা কোন দেশের ভাষাতে লেখা হয়েছিল, কে বলতে পারবা? স্যার, গ্রিক। আচ্ছা, কারো মাইক্রোফোনে খুব সমস্যা, হয়তো কথা বলা যাচ্ছে না। এটা হচ্ছে কি গ্রিক, তাই না? জি স্যার, গ্রিক স্যার। গ্রিক রাইটার সফোক্লিস, এটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজে লেখা। এবং এই কাহিনীগুলোর বাস্তব কোনো ঐতিহাসিক সত্যতা নেই, তাই না? এগুলো হচ্ছে কি, এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলো, এই কাহিনীগুলোকে কি বলা হয়, কোন ধরনের কাহিনী বলা হয়? স্যার কাল্পনিক। এটা হচ্ছে পুরাণ কাহিনী, পুরাণ বা মিথোলজি, তাই না? এগুলো হচ্ছে কি মিথোলজিক্যাল কাহিনী কিছু থাকে, যেমন এর সাথে বিভিন্ন দেবদেবীর কাহিনী আছে, এগুলো হচ্ছে মিথোলজিক্যাল কাহিনী। তার সাথে রাইটারেরা আরও কিছু রংচং মিশিয়ে বিভিন্ন কাহিনী তৈরি করে। তো আমরা এখানে ইডিপাস রেস্ক যে নাটকটা পেয়েছি, এই নাটকটার প্রোটাগনিস্ট কে বলো তো? মেন কাহিনী বা মেন চরিত্র কোনটা? ইডিপাস। কিং ইডিপাস। আচ্ছা, এই রেস্ক এই শব্দটার মিনিং কি? রেস্কের মিনিংটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ রেস্ক? কিং, তাই তো? হ্যাঁ, কিং এডিপাস। এডিপাস দ্য রেস্ক, বা ইডিপাস রেস্ক মানে হচ্ছে ইডিপাস দ্য কিং আর কিং এডিপাস। ঠিক আছে তো? এই হচ্ছে মেইনলি, তিনি হচ্ছেন প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে কি বলতো? হোয়াট ইজ প্রোটাগনিস্ট? প্রোটাগনিস্ট বলতে আমরা কি বুঝি? মূল চরিত্র। একটা ড্রামা বা মেইন মূল ক্যারেক্টার, চরিত্র তাই তো? বানায়। হ্যাঁ, মেইন ক্যারেক্টার বা দ্য Yes, sir. ক্যারেক্টার ইন ফোকাস ইন আ স্টোরি অর ইন আ ড্রামা অর ইন আ নভেল। তো মেইন যাকে কেন্দ্র করেই কাহিনীটা রচিত হয় বা এভলভ করে, সেটা বলা হচ্ছে কিং এডিপাস। তো আমরা এখানে দেখো, প্রথমটা হচ্ছে কি এডিপাস রেস্ক বা কিং এডিপাস বা এডিপাস দ্য কিং, সেটা নিয়ে লেখা। তো এখানে আমরা জানি এর রাইটারের নামটা হচ্ছে কি সফোক্লিস। বানানটা অবশ্যই খেয়াল করবা, তোমাদের যে সমস্যাগুলো আগে থেকে হবে আমি আগে থেকে বলে রাখছি। রাইটারের নাম এবং রাইটিং এর নাম খুবই পারফেক্টলি লিখতে হবে যাতে বানান ভুল না হয়, ঠিক আছে? এনার নাম কি বলো তো? রাইটারের নাম কি? সফোক্লিস। হ্যাঁ, সফোক্লিস, তাই তো? সফোক্লিস। এবং তিনি হচ্ছেন একজন গ্রিসের প্লেরাইট। হ্যাঁ, প্লেরাইট মানে কি? প্লেরাইট বলতে কি কি বোঝায়? নাট্যকার, তাই না? তিনি একজন, হ্যাঁ। এবং এটা কি, আমরা কি ট্র্যাজেডি বা কমেডি এই সম্পর্কে কোনো ধারণা আছে যে ট্র্যাজেডি কি বা কমেডি কি? জি স্যার। হ্যাঁ, এগুলো কি সবই এক এক ধরনের নাটক, তাই না? যেগুলো হচ্ছে কমেডি সেগুলোতে প্রধানত হিউমার মানে হাস্যরসাত্মক বা হচ্ছে হ্যাপি কাহিনীগুলো থাকে, তাই না? আর যেগুলো হচ্ছে ট্র্যাজেডি সেগুলোতে মেইনলি বিয়োগান্তক বা হচ্ছে আমরা যেটা বলে থাকি দুঃখদায়ক, তাই না, বা মৃত্যু, এরকম ব্যাপারগুলো কিন্তু থাকে। তো আমরা এই নাটকের শেষে কি পেলাম? ইডিপাসের কি ঘটেছিল বলো তো? ইডিপাসের কি ঘটনা ঘটলো?
নির্বাচন নাকি নিজে নিজে অন্ধ হ্যাঁ, তিনি তার নিজের চোখ অন্ধ করে ফেললেন, তাই না? হ্যাঁ, তিনি নিজে অন্ধ করেছে। ব্লাইন্ডেড হিমসেলফ, তাই না? ব্লাইন্ড করে ফেললেন। তো আমি রাইটারের লাইফ লিটারি ক্যারিয়ার নিয়ে আমি বেশি কথা বলছি না। আমার মেইন আলোচনার বিষয় হচ্ছে এই যে ইডিপাস রেস্কের ব্যাকগ্রাউন্ড ইতিহাস নিয়ে। আচ্ছা, আমরা একটু মিউট রাখি, একটু মিউট রাখবো, অনেকের বাইরে থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করবা ইয়ারফোন ইউজ করতে, তাহলে একটা সুবিধা হবে, তোমরা কথা বললে সেটা হবে না, রিপিট হবে না, বা বাইরে থেকে সাউন্ডের পরিমাণটাও কম আসবে, এটা ওকে। তাহলে ইডিপাস রেস্ক, আরেকটা জিনিস আমি বলবো, যখনই তোমরা লিখবা খাতাতে, তখন অবশ্যই রাইটিং এর নামটা কোটেশনে দিবা। এই তো, এটা তো জানো তো নাকি, যে রাইটারের নাম না, বরং রাইটিং এর নামটাকে কি করি আমরা, এরকম কোটেশন মার্ক দিই। যতবার লিখবো আমরা রাইটিং এর নাম বা ড্রামার নাম বা নাটকের নাম বা কবিতার নাম, আমরা কি করব বলো তো, কি করব, সেটাকে আমরা কোটেশন লাগে। মনে করো আমি যদি আমি একটা ইয়ার লিখলাম যে এডিপাস ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য প্লে, এটা কি লেখা ঠিক আছে আমার? না স্যার, ওটা হ্যাঁ স্যার। কি করতে হবে, এখানে কোটেশন দিব, এই জায়গায় এখানে কোটেশন দিব। না স্যার, না স্যার, ওখানে নয়। এখানে, হ্যাঁ এই জায়গায়, তাই তো? জি। আচ্ছা, এই জায়গায় আমরা একটা কোটেশন দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, কারো ইয়াতে খুবই সাউন্ড আসতেছে, রাজু, তোমার এটা থেকে সাউন্ড আসতেছে বেশি, হ্যাঁ। আর মতলবের ওখান থেকে ঝিঝি পোকার সাউন্ড আসতেছে। আচ্ছা, একটু আমরা চেষ্টা করব, কারণ হলে তোমরা রেকর্ডিংটা তোমাদেরই প্রবলেম হয়ে যাবে শেষে বুঝতে। আচ্ছা, আমি কিছু বেসিক বিষয় নিয়ে একটু কথা বলছি, যেগুলো আমাদের পরবর্তী খেয়াল করতে হবে, তাই না? তাহলে আমরা এখন পড়ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস। সফোক্লিস যে ইডিপাস রেস্ক কাহিনীটা লিখেছেন, এই কাহিনীর পিছনের, তাই তো, যে ইতিহাসগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার। তো দেখো, হিস্ট্রিক্যাল এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড কি, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, হিস্ট্রিক্যাল এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড, কেন, কোথায়, কোন শহরের উপর ভিত্তি করে এই নাটকটা মেনলি লেখা হয়েছে। হ্যাঁ, তো দেখো, এটা মেনলি একটি ট্রিলজি। ট্রিলজি মানে বুঝো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রিলজি? ট্রিলজি মানে হচ্ছে একই ধারাবাহিকতার তিনটা নাটক। এই যে এখানে আমরা দেখো, এই যে ইডিপাস রেস্ক যেটা পাচ্ছি, এটা মেনলি একটা ট্রিলজির অংশ। ট্রিলজির একটা অংশ। এখানে মোট 3টা প্লে রয়েছে, এবং এই প্লেগুলোকে বলা হয় থিব্যান প্লেজ। থিব্যান কেন বলা হচ্ছে? কারণ যে শহরকে কেন্দ্র করে এই নাটকগুলো লেখা হয়েছে, সেই শহরের নামটা কি জানো তো? থিবস, তাই তো? THEBS, থিবস। শহরের নামটা কি? থিবস। এই থিবস থেকে এসেছে থিব্যান। তাহলে থিবস সিটিকে কেন্দ্র করে একই কাহিনীর সাথে রিলেটেড পর্যায়ক্রমিক যে নাটকগুলো লেখা হয়েছে, সেগুলোকে আমরা বলছি থিব্যান প্লেস। এবং এখানে টোটাল 3টা প্লে রয়েছে। এর জন্য এই 3টা প্লেকে একত্রে বলা হচ্ছে ট্রিলজি। এবং ট্রিলজির প্রথমটা হচ্ছে ইডিপাস রেস্ক। হ্যাঁ, একটু মিউট রাখবো। হ্যাঁ, মতলব এবং রাজু কথা বলা শেষ হওয়ার সাথে মিউট করে দিবা তোমরা আবার। হ্যাঁ, দেখো, তাহলে বলছে কি, প্রথমটা হচ্ছে ইডিপাস রেস্ক, যেটা আমরা ইডিপাস দ্য কিং হিসাবেও মনে করতে পারি। এখানে কতদূর কাহিনীটা করা হয়েছে? এখানে ইডিপাসের জন্ম, তাই তো, পরবর্তী অনেক দিন পরের, বিশেষ করে ইডিপাস রাজা হওয়ার পরবর্তী কাহিনী থেকে শুরু করা হয়েছে। ইডিপাস রাজা হওয়ার পরে তার সেলিনা আক্তার, একটু মিউট রাখো, দু একদিন একটু সমস্যা হবে, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা। একটু মিউট রাখবা, হ্যাঁ, ক্লাস চলাকালীন, কারণ তোমাদের ওই বাইরের কথাগুলো এখানে এসে অনেকেই শুনতে পাবে, ক্লাসে রেকর্ডিং হয়ে যাবে, সমস্যা। তাই বলতেছি, দেখো কি বললাম, যে এডিপাস রেস্ক, এই যে নাটকটি বা এই ট্রিলজির অংশটি মেনলি শুরু হয়েছে
এডিপাস রাজা হয়ে আরো 15 বছর পেরিয়ে গেছে, তাই তো? রাজা হয়েছে এবং তারপরে 15 বছর পেরিয়ে গেছে, পেরিয়ে যাওয়ার পরের কাহিনী। হ্যাঁ, এখানে কি করা হয়েছিল যে তার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল। কি ভবিষ্যৎবাণী করা হয়েছিল বলো তো? একজন যে বলতে সে পারবে? তার সে তার পিতাকে হত্যা করবে এবং মাতাকে বিয়ে করবে। বিয়ে করবে, তাই না? হ্যাঁ, এই একটা ভবিষ্যৎবাণী তার সম্পর্কে করা হয়েছিল। তো এখানে বলেছে দিস প্লে এক্সপ্লোরস থিমস অফ ফেট, নলেজ অ্যান্ড আইডেন্টিটি। তাহলে এই নাটকের তিনটা ঘটনা রয়েছে। একটা হচ্ছে ফেট, কপাল, ভাগ্যে যা থাকবে, তাই না? ভাগ্যের লিখন যায় না খণ্ডন, তাই তো? গডরা বা দেবতারা যা আমাদের সম্পর্কে বলে তা আমরা কখনোই খণ্ডাতে পারবো না। এবং আমরা যতই নিজেকে জ্ঞানী মনে করি না কেন, আমরা যতই নিজেকে বিপদ থেকে রক্ষা করার জন্য, মানে আমরা আমরা আমাদের মৃত্যু থেকে যতই এড়ানোর চেষ্টা করি না কেন, আমরা যা কিছুই করি তা আসলে আমাদের মৃত্যুর দিকেই নিয়ে যায়। মানে যে যে কাজটা করতেছি মৃত্যু থেকে বাঁচার জন্য, হয়তোবা সেটাই আমাদের মৃত্যুর পথে নিয়ে যেতে পারে। হ্যাঁ, তাই এখানে ফেইট, নলেজ এবং আইডেন্টিটি। আইডেন্টিটি কেন? কারণ সে তার নিজের আইডেন্টিটি জানে না। সে ইডিপাস রেস কি বলছে না যে সে খুবই জ্ঞানী, তাই তো? ইডিপাস বলছে কি সে খুবই জ্ঞানী, কারণ সে একটা রাজা হওয়ার আগে সে একটা কাজ করেছিল, যে কারণে থিবসের মানুষেরা তাকে রাজা বানিয়েছিল। সেটা কি করেছিল বলতো? স্যার প্রশ্নের জবাব কিংসের হচ্ছে প্রশ্নের জবাব দিছে। হ্যাঁ, ফিংসের প্রশ্নের উত্তর দিয়ে সে তার বাবাকে হ্যাঁ, হত্যা করেছিল, হ্যাঁ, কিং লায়াসকে হত্যা করেছিল, হ্যাঁ, যার কারণে সে কিং লায়াসকে হত্যা করেছিল বলে কিন্তু সে রাজা হয়নি, ঠিক আছে তো? মানে মেইনলি সে যে কিং লায়াসকে হত্যা করেছে সেটা নিজেও জানতো না যে এটাই সে কিং লায়াস, তাই না? এমনকি জি, আর ফিংসের স্প্রিংসের দাদার উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, ধাঁধার উত্তর দেওয়ার জন্য, কারণ ফিংসের ওই ধাঁধার উত্তর যারা দিতে পারতো না তাদেরকেই ফিংস খেয়ে ফেলতো বা মেরে ফেলতো। এবং ফিংস করছিল কি, থিবস শহরটাকে একদম ড্যামেজ করতেছিল, ডিস্ট্রয় করতেছিল। তো সেখান থেকে ইডিপাস কি করলো, ফিংসের প্রশ্নের উত্তর দিয়ে তাকে হত্যা করে এই শহরটাকে সে বাঁচালো। আর যেহেতু বাঁচাতে পেরেছে তাই খুশি হয়ে ওই দেশের জনগণ তাকে থিবসের রাজা বানালো। এবং সাথে সাথে যেহেতু কিং লায়াস আর ফিরে আসেনি বা তিনি মারা গেছেন বলা হচ্ছে, এই জন্য কিং লায়াসের কুইনের সাথে তার বিয়ে দেওয়া হলো। কিন্তু ইডিপাস জানতো না যে কিং লায়াসই তার বায়োলজিক্যাল ফাদার এবং বর্তমানে এই রানীর নাম কি, জোকাসটা। জোকাসটাই তার মা, এটা সে জানতো না। কিন্তু ইডিপাস তো এটা জানতো, তাই না, যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সে তার মায়ের সাথে বিয়ে করবে। তাহলে অন্তত সে একটা প্রতিজ্ঞা তো করতে পারতো যে তার থেকে একদিনেরও বেশি বয়সের নারীকে সে বিয়ে করবে না, তাই না? সে হ্যাঁ যদি স্যার, এটা ঠিক। এটা করতে পারতো না যে সে অন্তত আমার থেকে একদিনেরও বড় যদি কোনো মেয়ে হয় তাও আমি তাকে বিয়ে করবো না। এইটা যদি সে করতো তাহলে তো তার এই ঘটনাটা ঘটতো না, কারণ সে তো জানে তার মা নিশ্চয়ই তার থেকে বয়সে বেশি বড় হবে। অতএব সে তার বয়সে ছোট মেয়েকে বিয়ে করবে, তো বড় মেয়েকে তাহলে হয়তো বা এড়ানো যেত। কিন্তু সে তো মোটামুটি অহংকারী হয়ে পড়েছে। হ্যাঁ, যে আমি জ্ঞানী, এই থিবস শহরের কেউ তাদের এই জনগণকে বাঁচাতে পারেনি, আমি বাঁচাতে পেরেছি, এরকম কিন্তু টেক্সটে আমরা পাচ্ছি, তাই না? যে নিজেকে নিয়ে সে খুবই বোস্টফুল, খুবই অহংকারী। আর এই সব অহংকারে সে সব ভুলে গেছে, ভুলে গিয়ে মোটামুটি সে রাজা হয়ে দেশ পরিচালনা করছে। কিন্তু সে দেশ কিন্তু ভালোই পরিচালনা করতেছিল। সে মনের দিক থেকে সৎ ছিল, সে মনের দিক থেকে কারো ক্ষতি করতে চায়নি, কিন্তু সে একটু রগচটা ছিল এবং মোটামুটি অহংকারী ছিল। এই দুটা কারণে শেষ পর্যন্ত কিন্তু দেখো, অ্যাজ ইডিপাস আনউইটিংলি ফুলফিলস আ প্রফেসি দ্যাট হি উইল কিল হিজ ফাদার অ্যান্ড ম্যারি হিজ মাদার, সে কিন্তু প্রফেসি ফুলফিল করেই ফেললো। তাহলে এটা এরকম শর্টকাট কাহিনীটা এখানে দেখানো হয়েছে। তারপরে ইডিপাস যখন বুঝতে পারলো যে না, তার প্রফেসি ফুলফিল হয়ে গেছে, সে অলরেডি তার বাবাকে মেরেছে এবং মাকে বিয়ে করেছে, এবং মায়ের সাথে বিয়ে হওয়ার পর তার আরও 4টা সন্তান হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই লজ্জায়, তাই তো, সে কি করেছিল, নিজের চোখ ব্লাইন্ড করে ফেললো, অন্ধ করে ফেললো। এবং শেষ পর্যন্ত সে কি করলো, তার রাজ্য ছেড়ে চলে গেল রাজ্যের বাইরে কোনো পাহাড়ে, যেটা নাম হচ্ছে কলোনাস। তারপরে নাটকের সেকেন্ড অংশ হচ্ছে এডিপাস অ্যাট কলোনাস। এটা হচ্ছে ট্রিলজি, যেটা তোমাদের নাই, তোমাদের মেনলি শুধু এডিপাস রেস্ক আছে। তাহলে এখানে তিনি কি করেছেন, এখানে তিনি মেনলি তিনি কিন্তু মরেননি, তাই না, নিজের জীবন শেষ করেননি। এখানে একটা কথা বলা হয়েছে, একটু বলতে পারবা যে ইডিপাস কেন আত্মহত্যা করলো না, যেখানে জোকাসটা আত্মহত্যা করলো? ইডিপাস আত্মহত্যা করলো না কেন? সে তো শুধু ব্লাইন্ড হলো কেন, বলো?
সেটা হচ্ছে কথা। স্যার মৃত্যুর পরেও যখন ওর মায়ের সাথে দেখা হবে তখন তার সামনাসামনি দাঁড়াতে পারবে না এই জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, মেনলি তার মতে যে আমি যদি মারা যাই এবং যদি অন্ধ না হয়ে মারা যায়, তাহলে আমি মারা যাওয়ার পর যদি আমার বাবা মায়ের সাথে দেখা হয়, আমি তাদের কি উত্তর দিব? আমি কি তাদের সামনে দাঁড়াতে পারবো? এই জন্য সে মরতেও ভয় পেয়েছে এবং দৃষ্টি, তাই তো, মানে তার দৃষ্টি শক্তিকেই সে শেষ নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, এইরকম কাহিনী ইডিপাস করানো যাচ্ছে। তারপরে অ্যান্টিগনিটা কে বলো তো? অ্যান্টিগনির নামে কে আছে? অ্যান্টিগনি হচ্ছে কিং ইডিপাস আর কন্যা। জোকাস্টার মেয়ে। ইডিপাসের মেয়ে, তাই তো? কন্যা, ইডিপাসের মেয়ে। জি। ইডিপাসের কয়টা মেয়ে আর কয়টা ছেলে ছিল? দুইটা মেয়ে দুইটা ছেলে। ছেলে। হ্যাঁ, দুইটা মেয়ে দুইটা ছেলে ছিল, তাই তো? অ্যান্টিগনি হচ্ছে কি তাদের মধ্যে বড় না ছোট? ছোট। তাহলে আরেকজন মেয়ের নাম কি? ইসমিনি। ইসমিনি। হ্যাঁ, ইসমিনি, তাই তো? ওকে, এই নামগুলো একটু খেয়াল রাখো। আমি জাস্ট প্রশ্ন করছি যে তোমরা পড়েছো কিনা, এটা একটু জানার জন্য। তারপর তো আমি মূল কাহিনী পড়বো। তো এরকম ভাবে ট্রিলজির তিনটা পার্ট রয়েছে। একটা হচ্ছে ইডিপাস রেস্ক, আরেকটা হচ্ছে ইডিপাস অ্যাট কলোনাস এবং হচ্ছে অ্যান্টিগনি। ওকে, তো অ্যান্টিগনি নিয়ে আমার কথা না, এখন আমরা স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। হুম। স্যার মানে কিং ইডিপাসের ছেলে একজনের নাম পাইছি, আরেকজনের নাম তো পাইনি। হ্যাঁ, ওগুলো আমরা পেয়ে মানে যাব। পুত্র। হ্যাঁ, ওগুলো আমরা পেয়ে যাব, উত্তরে সবকিছু পেয়ে যাবো, টেনশন নেওয়ার কিছু না। আমরা কাহিনীতে আসতেছি ধীরে ধীরে, ঠিক আছে? তো যাও, এটাকেও আমরা ট্রিলজির ব্যাপারটা বুঝলাম যে ইডিপাস রেস্ক হচ্ছে কি একটা ট্রিলজির অংশ। তাহলে ট্রিলজি কি সেটা বুঝতে পারছো তো? হুম। হ্যাঁ স্যার। এবং জি আমার স্যার। ক্লাসগুলো দেওয়া আছে, ক্লাসগুলো একটু দেখে নিবা। ওখানে ড্রামা কি, তারপর হচ্ছে ড্রামার বিভিন্ন পার্টগুলো কি কি থাকে, এগুলো নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। হ্যাঁ, ওগুলো একটু দেখবা। জি ওগুলো স্যার, নিয়ে আমি কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, ভিডিওতে দেওয়া আছে যেহেতু। বরং আমি মেইন কিছু বেসিক ব্যাপার নিয়ে কথা বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে বললাম কি ইডিপাস হচ্ছে থিবান ট্রিলজির একটা অংশ। তাহলে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি আমরা একটু দেখি। বলছে ইডিপাস রেস্ক ওয়াজ রিটেন ডিউরিং আ টাইম হোয়েন এথেন্স ওয়াজ দ্য হাইট অফ ইটস কালচারাল অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার আন্ডার দ্য লিডারশিপ অফ পেরিক্লিস। তাহলে পেরিক্লিস নামে একজন সম্রাট ছিল এথেন্সে। এথেন্স কি? এথেন্স কি? স্যার গ্রিসের রাজধানী। হ্যাঁ, গ্রিসের রাজধানীর নাম হচ্ছে এথেন্স। এগুলো খেয়াল, গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স। সেই এথেন্স শহরটা যখন এই ইডিপাস রেস্ক লেখা হয়েছে, তখন মোটামুটি কালচারালি এবং পলিটিক্যালি গ্রিস কিন্তু মোটামুটি বিশাল শক্তিশালী। কারণ আমরা জানি একসময় গ্রিস এবং রোম ছিল কি বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী, গণতন্ত্রের দিক থেকে, শিক্ষার দিক থেকে, সংস্কৃতির দিক থেকে শক্তিশালী ছিল। দ্য সিটি ওয়াজ ফ্লারিশিং অ্যাট দ্য ইন্টালেকচুয়াল অ্যান্ড আর্টিস্টিক সেন্টার অফ দ্য গ্রিক ওয়ার্ল্ড। তাহলে এখানে যেহেতু ইন্টালেকচুয়ালি এবং আর্টিস্টিকলি এইটা খুবই ফ্লারিশ করতেছিল, সেই সময়ে ড্রামা কিন্তু ব্যাপকভাবে ফ্লারিশ করেছে বা লেখা হয়েছে। এর সাথে আরও অনেক ড্রামাটিস্ট রয়েছে, যেমন আমরা কয়েকজন ড্রামাটিস্টের নাম এখানে পেতে পারি। এই জায়গায় যদি আমরা দেখি, দেখো এস্কিলাস বা ইউরিপিডিস, এই দুইজনও কিন্তু ওই সফোক্লিসের সমকালীন কি ছিলেন? ড্রামাটিস্ট ছিলেন। এখন ভাবো তো, এই যে 497 বা 96 বা 406, এটা বিসিই মানে কি? এটা কি এডি না বিসি এই সালটা? খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, খ্রিস্টপূর্ব, তাই তো? বিফোর, তাই তো? ক্রাইস্ট এরা। বিফোর ক্রাইস্ট। হ্যাঁ, ক্রাইস্ট এরা, তাই তো? তাহলে জিসাস ক্রাইস্টের মানে এখন যে খ্রিস্টাব্দ চলছে, এই খ্রিস্টাব্দের আরো 497 বছর আগে তিনি জন্মেছিলেন এবং 406 বছর আগে তিনি মারা গেছেন। তার মানে এই যে আমরা 24 সালে আছি, তাহলে তার জন্ম হচ্ছে কত? 2000, প্রায় কত বলবো, 800। তাই তো? 500 বছর, মানে 2500 বছর আগে তার জন্ম। সেই সময়ের ঘটনা। তখন মেনলি রিলিজিয়ন, আমরা যেটা পাচ্ছি বর্তমানে, এই রিলিজিয়াস ঘরনার কিন্তু মানুষ ছিল না। তখন মানুষ মেনলি বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করতো, তাই না? আমরা যে এখন ইসলাম ধর্ম পাচ্ছি, ক্রিশ্চিয়ানিটি পাচ্ছি, ইহুদি ধর্ম পাচ্ছি, এই ধর্মগুলো কিন্তু পৃথিবীতে এইভাবে প্রচলিত ছিল না। তখন মানুষ একেশ্বরবাদী বিশ্বাস করতো না, একেশ্বরবাদী বিশ্বাস তখন ছিল না। হ্যাঁ, যেমনটা আমরা কোরআন বা বাইবেলে যেগুলো পাচ্ছি, সেগুলো কিন্তু ওইরকমটা পৃথিবীর ইতিহাসে খুব একটা বাইবেল, কোরআন বা এগুলো ছাড়া আমরা অনেকটা দেখি না। হ্যাঁ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের একটা বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু পরবর্তী ধর্মগুলো এসেছে। তো যাই হোক, তো আমরা সবসময় খেয়াল করব, এখানে যে বিশ্বাসের কথা বলা হয়েছে, এখানে যে কাহিনীর কথা বলা হয়েছে, সেটা আমাদের বর্তমান রিলিজিয়নের সাথে রিলেটেড না।
এটা কিন্তু তোমাদের সবসময় খেয়াল করতে হবে, তা না হলে তোমার আবার মানে অন্যরকম মনে করবা, ঠিক আছে? তো তাই বলছে দ্য সিটি ওয়াজ ফ্লারিশিং, কোন দিক থেকে? ইন্টেলেকচুয়ালি এবং আর্টিস্টিকলি। এই ক্ষেত্রে বলছে এভরি ইয়ার প্লেজ ওয়ার পারফর্মড অ্যাট দ্য গ্রেট ডিওনিসিয়া, আ ফেস্টিভ্যাল ইন অনার অফ দ্য গড ডিওনিসাস। ডিওনিসাস ছিল একজন গড বা দেবতা। ডিওনিসাস কিসের গড ছিল জানা আছে? ফার্স্ট ইয়ারে কখনো পড়েছো ডিওনিসাস সম্পর্কে? কোনো ধারণা আছে? না স্যার। দেখো মিথোলজিতে ডিওনিসাস কিসের গড ছিল, দেখো দেখো এই হচ্ছে বলছে অরিজিনালি ডিওনিসাস ওয়াজ দ্য গ্রিক গড অফ ফার্টিলিটি, লেটার হি কেম টু বি নন চিপলি অ্যাজ দ্য গড অফ ওয়াইন অর প্লেজার। হ্যাঁ, দ্য রোমান কল্ড হিম ব্যাকাস। এই ব্যাকাস শব্দটা পেয়েছো না ওর টু দ্য ওয়েস্ট উইন্ড ফার্স্ট ইয়ারে? পেয়েছিলা? চ্যারিয়ট অফ দ্য বেকাস বা বেকাস চ্যারিয়ট। জি স্যার। এই বেকাস বা এই ডিওনিসাস হচ্ছে ফার্টিলিটি মানে হচ্ছে কি উর্বরতার দেবতা, বা ওয়াইন বা প্লেজারের দেবতা। তা প্লেজার মানে কি? কবিতা, গান, ছন্দ, এগুলো। অতএব এই যে নাটক লেখা হচ্ছে, এই যে কবিতা লেখা হচ্ছে, মনে করা হয় এইগুলো এই ডিওনিসাস গডের আশীর্বাদে লেখা হয়, ঠিক আছে? তো তাই যখন নাটক, গান ইত্যাদি বছরের সময় করা হতো। আর আরেকটা বিষয় হলো মানুষ প্রধানত গড দেবতাদেরকে প্রশংসা করতে কখন? যখন অনেক ফসল হতো, তাই না? মানুষ খুব মানে অভাব মুক্ত হতো, তখন তারা এই গডের খুব প্রশংসা করতো বা গডের পূজা করতো, এরকম একটা বিষয়। তো ঠিক তার প্রশংসায় বা তার অনারে প্রতি বছরই ডিওনিসিয়া নামে একটা প্রোগ্রামের আয়োজন করা হতো, যে প্রোগ্রামে নাটকের প্রতিযোগিতা হতো। বলছে হোয়ার প্লে রাইটস উড কম্পিট ফর প্রাইজেস, যেখানে নাট্যকাররা নাটক লিখত প্রতি বছরে এবং এই একদিনে এই নাটকগুলোকে তারা স্টেজ করত। স্টেজ করে যারটা ভালো হতো তাকে পুরস্কৃত করা হতো। তো এইভাবে এই যে আমরা পাচ্ছি ইউরিপিডিস, সফোক্লিস, এসকিলাস, তাতে এসকাইলাস বা এসকিলাস যেটাই বলি না কেন, এরা তৎকালীন মোটামুটি অনেকগুলো ড্রামাটিস্ট ছিল, তার ভিতরে এরা হচ্ছে নাম করা। তার ভিতরে সফোক্লিস তো মোটামুটি বেশ নাম করা, কারণ তিনি হচ্ছে কি দেখেন, হিজ রেপুটেশন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডিয়ান্স ইন এথেন্স হ্যাড বিন সিমেন্টেড মানে কি শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়া তার এই এডিপাস রেস্ক লেখার মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারছি যে এডিপাস রেস্কের যে কাহিনীগুলো আমরা পাচ্ছি, এই কাহিনীগুলো যে তৎকালীন গ্রিসে প্রচলিত ছিল তা না, তিনি ইমাজিনারি, তার যে কল্পনা শক্তি দিয়ে, ইমাজিনারি পাওয়ার দিয়ে কিন্তু তিনি এগুলো লিখেছেন। আর গ্রিক যে মিথোলজিগুলো, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা কাহিনী রিলেটেড কাহিনী। তারা প্রায় ঘুরে ফিরে একই ধরনের কাহিনীকে বিভিন্নভাবে লেখার চেষ্টা করেছে। ওকে, তো যাই হোক, এগুলো কথা আমি পড়তে যাচ্ছি না, তোমরা যদি পারো একটু রিডিং দিয়ে নিবা, জাস্ট ধারাবাহিকভাবে আছে। এখন আমরা সরাসরি দ্য মিথস অফ ইডিপাসে চলে যাই, যে ইডিপাস কাহিনীর মিথটা কি, এখানে কি ঘটনা ঘটেছিল। তাই বলতে দেখো, তাহলে ওই যে নাট্যকার বা নাটক হচ্ছে এই মিথোলজি নিয়ে, কিন্তু এই গ্রিক মিথোলজি নিয়ে কিন্তু অনেকেই নাটক লিখেছে, শুধু সফোক্লিস একা লেখেনি। কিন্তু সফোক্লিসের লেখাটা অন্যান্যদের থেকে অনেক বেশি মানে কি বলবো অ্যাট্রাকটিভ ছিল, এবং তার লেখার ধরনটা আরো বেশি আকর্ষণীয় ছিল, এবং স্টেজে উপস্থাপন করার কারণে এটা দর্শকদের কি আকর্ষণ করেছিল বেশি। তাই বলছে দ্য মিথ অফ ইডিপাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল স্টোরিজ ফ্রম গ্রিক মিথোলজি। It tells the tragic tale of a man fated to kill his mother and marry his mother despite his other efforts to avoid his destiny. তাহলে তার এই ভাগ্যকে এড়ানোর জন্য সে অনেক চেষ্টা করেছিল, তার সত্ত্বেও সে তার যে কপালে লেখন ছিল যে তার বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে, এটা কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হলো। দ্য মিথ অফ ইডিপাস ইজ দ্য সোর্স অফ ম্যাটেরিয়াল ফর সফোক্লিস ইডিপাস রেস্ক। তার মানে এটা একটা কাহিনী অলরেডি ছিল মিথোলজিতে, সেই ম্যাটেরিয়ালটাকে নিয়েই সফোক্লিস নিজের মতো করে সাজিয়ে এই কাহিনীটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি দ্য প্রফেসি অ্যান্ড ইডিপাস বার্থ। তাহলে আমরা এই জায়গাটা প্রথমে শুনি। আচ্ছা, নাটকটা কি ইডিপাসের জন্ম থেকে শুরু হয়েছে? বলো তো, নাটকটা শুরু হয়েছে কখন? স্যার রাজা হওয়ার পর থেকে। মোটামুটি না, রাজা হওয়ার পর থেকে না, রাজা হয়ে যাওয়ার 15 বছর পরে, যখন থিবস নগরী অলরেডি কি হচ্ছে বিভিন্ন ধরনের যে করোনা আমাদের মতো মহামারীতে বা ফ্যামিনে আক্রান্ত হয়েছে তখন। তার মানে ইতিমধ্যে ইডিপাস রেস্কের রাজা হওয়ার পরে প্রায় 15 বছরের বেশি পার হয়ে গেছে। এ পর্যন্ত রাজ্য ভালোই চলছিল, কোনো সমস্যা হয়নি,
কিন্তু পরবর্তী যখন রাজ্যে মরক শুরু হলো, ফ্যামিন শুরু হলো, তখন থেকেই ঠিক সবাই এসেছে এডিপাসের কাছে না হেল্প চাইতে, যে আপনি আমাদের রাজা, আপনি একবার আমাদেরকে বাঁচিয়েছেন ফিংসের হাত থেকে, এখনো আবার আপনি আমাদেরকে বাঁচান, তা না হলে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের শহর অনুর্বর হয়ে পড়ছে, মায়ের গর্ভে সন্তান হচ্ছে না, সন্তান মারা যাচ্ছে, মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়, তাই না? মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তারা এসেছে এডিপাসের কাছে যে আপনি আমাদেরকে হেল্প করুন। ঠিক ওখান থেকে এই নাটকটা শুরু হয়ে মুখে মুখে পিছনের কথা আসছে, সামনের কথা আসছে, তাই না? এইভাবে কিন্তু চলে আসছে। তাহলে এই যে আমরা যে ইডিপাসের বার্তের কথা পাবো, এটা মেনলি হচ্ছে পিছনের কাহিনী। যে কাহিনীগুলো কাদের মুখ দিয়ে এসেছে বলতো? কারা এই পিছনের কাহিনীগুলো বলেছে? এখানে কিন্তু একদল ইয়ার কথা বলা হয়েছে। কোরাস সম্পর্কে জানো? কোরাস কি জিনিস? কোরাস, জি হ্যাঁ, কোরাস সম্পর্কে পড়েছো না তোমরা? পড়েছো জি, সবাই? স্যার। হ্যাঁ, কোরাস কি কেউ বলতে পারবা? কোরাস কি? কোরাস কি একজন ব্যক্তি? গানের কোরাস না স্যার, কোরাস একটা দল যে 12 থেকে 15 জন থাকবে। হ্যাঁ, যে কোরাস হচ্ছে এক দল, তাই তো? যেখানে একটা দল, যেখানে নাটকে কি থাকে, অনেকগুলো মানে ব্যক্তি একত্রে সংগঠিত হয়ে তারা গানের সুরে, নাটকীয় ভঙ্গিতে, তারা যারা স্টেজে যে সকল পারফর্মার থাকবে তাদের মধ্যে একটা সমন্বয় তৈরি করার জন্য থাকে, কাহিনীর একটা ফ্লো তৈরি করার জন্য। ইম্পর্টেন্স অফ কোরাস, এটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে, তাই না? যে কোরাসের ইম্পর্টেন্সটা কি, কোরাসের কাজ কি। অতএব তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নিবা। মানে মূল কথা হলো, আমার যে ভিডিও ক্লাসগুলো আছে তোমরা একটু ধারাবাহিকভাবে প্রত্যেকটা দেখে নিবা, তাহলে এই জায়গাগুলো যে গ্যাপ আছে, এগুলো গ্যাপগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। আচ্ছা, আর যেটাই দেখবা না কেন খুব ভালো করে দেখবা, সময় নষ্ট হবে এরকমটা ভাবার কোনো দরকার নেই, আমি আগেই গত ক্লাসে বলেছি কিন্তু। তো যাই হোক, দ্য মিথ বিগেন্স ইন থিবস, আ পাওয়ারফুল সিটি স্টেট ইন অ্যানশিয়েন্ট গ্রিস। তাহলে থিবস কি, যদি প্রশ্ন আসে হোয়াট ইজ থিবস, তাহলে এটা কি একটা গ্রিস শহরের, মানে গ্রিসের একটা পাওয়ারফুল সিটি, তাই না? কিং লায়াস অ্যান্ড কুইন জোকাস্টা, দ্য রুলার্স অফ থিবস, ওয়ার চাইল্ডলেস ফর ম্যানি ইয়ার্স। তাদের অনেক দিন ধরে সন্তান হচ্ছিল না। এর পিছনেও কারণ আছে, যে কারণটা আমার বলা হয়েছে কিন্তু ভিডিওতে, যে কেন তাদের সন্তান হচ্ছিল না, বা সন্তান হলেও কেন সেই সন্তানটার এই দুর্ভোগ মানে দেওয়া হলো। এটা একটা শাস্তি হিসাবে কিন্তু, হ্যাঁ, কারণ লায়াসের পূর্বপুরুষেরা এমন একটা কাজ করেছে যেটার জন্য তার পরবর্তী জেনারেশনের উপর একটা অভিশাপ যাচ্ছিল, সেই অভিশাপের অংশ হিসাবেই কিন্তু এই ধরনের ভবিষ্যৎবাণী বা এই ধরনের শাস্তি দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে তাদের একটা সন্তান হলো, তাহলে একটা সন্তান চাচ্ছিল ডেসপারেটলি। Laius, however, had been warned by the oracle of Delphi that any son born to him would grow up to kill him. কিন্তু তাকে কিন্তু ওরাকলের মাধ্যমে বারবার বলা হচ্ছিল। ওরাকল কি বলো? হোয়াট ইজ ওরাকল? দৈববাণী। হ্যাঁ, ওরাকল হচ্ছে ডেলফিতে অবস্থিত, তাই তো, একটা মন্দির, তাই তো, যেটা হচ্ছে কার মন্দির বলো তো? কোন গডের মন্দির এটা? অ্যাপোলো। তাই তো, যেখানে অ্যাপোলো দেবতার শক্তিতে ওখানে একজন প্রিস্ট থাকে, যে প্রিস্ট কি করতে পারে? প্রফেসি করতে পারে, তাই তো, প্রফেসাই করতে পারে, মানে ভবিষ্যৎবাণী করতে পারে। ওখানে যে প্রিস্ট ছিল তার নাম কি ছিল বলো তো? অ্যাথেনা স্যার। হ্যাঁ বলো। অ্যাথেনা। মানে প্রিস্টের, হ্যাঁ, প্রিস্টের কিন্তু নাম বলা আছে। এবং এখানে আমরা একজন ইয়ার নাম পেয়েছি কিন্তু, টাইরেসিয়াসের নাম পেয়েছো? জি স্যার। যিনিও কিন্তু ভবিষ্যৎবাণী করতে, তার সম্পর্কে কিন্তু ভালো করে জানতে হবে। তাহলে বলছে, ডেসপাইট দ্য প্রফেসি, লায়াস অ্যান্ড জোকাস্টা ইভেন্চুয়ালি হ্যাড আ চাইল্ড অ্যান্ড আ বেবি বয়। তাদের হলো একটা ছেলে হলো। ফিয়ারফুল অফ দ্য প্রফেসিস ফুলফিলমেন্ট, তারা ভয় পেয়ে গেল, এই তো ছেলে যখন হয়েছে, এখন তো প্রফেসি তো ফুলফিল হতে পারে। সেই জন্য কি হলো, লায়াস ডিসাইডেড টু টেক এক্সট্রিম মেজার্স টু এনশিওর হিজ সেফটি। তাহলে নিজেদের বাঁচার উদ্দেশ্যে তারা একটা জটিল একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা কি দাঁড়ালো, যে শর্টলি আফটার হিজ সানস বার্থ, লায়াস অর্ডার্ড আ সার্ভেন্ট টু টেক দ্য বেবি অ্যান্ড অ্যাবান্ডন্ড হিম অন দ্য স্লোপস অফ মাউন্ট সেদারান। মাউন্টের নামটাও খেয়াল রাখো কিন্তু, ব্রিফ কোশ্চেন আসে। তাহলে বেবিটাকে বা বেবি এডিপাসকে ফেলে রাখা হলো কোন পর্বতে বলো? পর্বতের নাম কি? মাউন্ট সেদারান, তাই তো। এখানে ফেলে আসা হলো। ভাবা হয়েছিল যে ফেলে আসলে পারে হয়তো বা সে না খেয়ে না দিয়ে পশু পাখিতে তাকে হত্যা করে ফেলবে, যে হোয়ার হি উড ডাই অফ এক্সপোজার টু প্রিভেন্ট দ্য চাইল্ড ফ্রম এসকেপিং হিজ ফেট। এবং
যাতে শিশুটা পালিয়ে না যেতে পারে, মানে তারা এটাও ভয় পেয়েছে যদি শিশুটা পালিয়ে যায়, মনে করো 5 দিনের সন্তান, সে কি পালাতে পারে? তারপরে তারা ভয়ে আছে যে কোনোভাবেই শিশুরা যেন বাঁচতে না পারে, এই জন্য কি করা হয়েছিল, তার পা বাঁধা হয়েছিল দড়ি দিয়ে। না স্যার, পেরেক মারা হয়েছিল। হ্যাঁ, বলছে লায়াস ইনস্ট্রাক্টেড দ্য সার্ভেন্ট টু পিয়ার্স দ্য বেবিস অ্যাঙ্কেল, মানে 2 পায়ে পেরেক বিধায়ে আটকে দেওয়া হয়েছিল, এন্ড বাইন্ড দেম টুগেদার লিভিং পার্মানেন্টলি স্কেয়ার্স, এবং তার পায়ের অ্যাঙ্কেলে এমনভাবে পেরেক মারা হয়েছিল যে সেখানে আজীবন সেখানে একটা দাগ পড়ে গিয়েছিল। হ্যাঁ, আর এ কারণেই তার নামকরণ হয়েছিল কি এডিপাস। এডিপাসের মিনিং জানো কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এডিপাস? সোলেন ফুট। যে সোলেন ফুড, তাই তো? দেখো, হাউএভার দ্য সার্ভেন্ট, এখন যে সার্ভেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে ফেলে আসার জন্য, সে কি তাকে সত্যি ফেলে এসেছিল নাকি মায়া করলো? বলো। মায়া স্যার, মায়া করলো। The servant who was tasked with leaving the child to die could not bring himself to do it. সে এটা করতে পারলো না, এই ছোট বাচ্চার দিকে তার মায়া হলো। Instead he gave the baby to a shepherd from the neighboring region of Corinth. সে পার্শ্ববর্তী দেশ কোরিন্থের এক শেফার্ডের কাছে দিয়ে দিল। তাহলে এখানে 2টা দেশ পাশাপাশি, একটা হচ্ছে কি থিবস আর একটা হচ্ছে কি কোরিন্থ, তাই না? যে আবার করলো কি, যে কোরিন্থের যে শেফার্ড, তার কি নাম বলা হয়েছে? তার নাম আছে কোনো? কোরিন্থের শেফার্ডের নাম আছে কোনো? না স্যার, কোনো নাম বলে, জাস্ট বলা হচ্ছে একটা শেফার্ড, তাই তো? সে আবার করলো কি, হু ইন টার্ন ডেলিভার দ্য চাইল্ড টু দ্য চাইল্ডলেস কিং পলিবাস অ্যান্ড কুইন মেরোপি অফ কোরিন্থ। ও আবার করলো কি, ওই কোরিন্থের রাজা পলিবাস এবং কুইন মেরোপি তাদেরকে দিয়ে দিল, কারণ তাদেরও সন্তান ছিল না। সুতরাং তারা 2জন সন্তানটাকে মানুষ করে দিল, যেহেতু তারা খুশি হয়ে গেল তাদের সন্তান নেই, তার একটা সন্তান পেয়েছে, এবং তার নাম দিল কি, নেমিং হিম এডিপাস, মিনিং সোলেন ফুট ইন গ্রিক, ইন রেফারেন্স টু দ্য ইনজুরি টু হিজ অ্যাঙ্কেল। তাহলে তার অ্যাঙ্কেলের যে ইনজুরি, এই ইনজুরিতে হয়তো তার পা হয়তো ফুলে গিয়েছিল ব্যথায়, হ্যাঁ, বা ক্ষতে, এই ক্ষততে ফুলে যাওয়ার কারণে তার নামই দিয়ে দিল এডিপাস, যার মিনিং হচ্ছে সোলেন ফুট। এই হচ্ছে তার জন্ম থেকে মোটামুটি লালন পালন হওয়া পর্যন্ত, যে কাদের কাছে, তাহলে তার আসল পিতামাতার নাম কি, বায়োলজিক্যাল প্যারেন্টসের নাম কি? লায়াস এন্ড জোকাস্টা। আর তার পালিত নাকি, যেটা ফস্টার প্যারেন্ট যাকে বলা হচ্ছে, তারা কারা? পলিবাস এন্ড কুইন মেরোপি, তাই তো? হ্যাঁ, কুইন মেরোপি অফ কোরিন্থ। ওকে, এইবার তার জীবন তো চলতেছে। এডিপাস আর্লি লাইফ অ্যান্ড ডিসকভারি অফ দ্য প্রফেসি, তাহলে তার প্রফেসি সম্পর্কে সে কিন্তু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তার প্রফেসি সম্পর্কে সে কিন্তু জানতো না। পরে যখন বড় হয়ে গেল, অন্যের মুখ থেকে সেই কথাটা শুনেছিল, তখনই কাহিনীটা ঘুরে গেল, না? যে এডিপাস গ্রিউ আপ অ্যাজ দ্য প্রিন্স অফ কোরিন্থ, বিলিভিং দ্যাট পলিবাস অ্যান্ড মেরোপি ওয়ার হিজ বায়োলজিক্যাল প্যারেন্টস। অ্যাজ হি রিচড অ্যাডাল্টহুড, হাউএভার রিউমার্স বিগ্যান টু স্প্রেড, এই দেখো, হ্যাঁ, এক ধরনের গুজব রটতে শুরু করলো, দ্যাট এডিপাস মাইট নট বি দ্য ট্রু সান অফ দ্য করিন্থিয়ান কিং অ্যান্ড কুইন। সবাই বলা বলি শুরু করেছিল, হ্যাঁ, যে এই করিন্থিয়ান কিং এবং কুইনের আসল সন্তান না। এরকমটা হতেই পারে, তাই না? যে গ্রামে যাদের সন্তান নেই, তারা যদি কোনো সন্তান নিয়ে আসে, সন্তান বড় হলে পারেও কিন্তু গ্রামবাসী অনেক সময় কানাঘুষা করে বলে, হ্যাঁ, যে তো ওর সন্তান না। এইরকম কোনো একটা কথা শুনে সে কি করলো, দেখো, ট্রাভেলড বাই দিস রিমার্স এডিপাস শর্ট আনসার, সে তার বুঝতে চাইলো যে তাই তো, আমার তো বোঝা উচিত যে মানুষ কেন বলে যে আমি এদের সন্তান নই। তার জন্য সে কোথায় গিয়েছিল বলো? সে ওই যে ওরাকলের কাছে গেল, তাই তো? বলছে ইনস্টেড অফ আস্কিং হিজ প্যারেন্টস, সে তার পিতামাতাকে সরাসরি না বলে সে কি করলো, ডিসাইডেড টু কনসাল্ট দ্য ওরাকল অফ ডেলফি, যেমন করে তার বাবা মা করেছিল তার জন্মের আগে, তাই না? The oracle did not answer his question, দেখো, সরাসরি আনসার করেনি about his parentage, but instead revealed a terrifying prophecy। দেখো, তার আসল পিতামাতাকে সেটা ওরাকল বলল না, শুধু এই কথাটা বলল যে তোমার সম্পর্কে একটা প্রফেসি আছে, যে তুমি কি করবা, was destined to kill his father and marry his mother, শুধু এই প্রফেসি সম্পর্কে বলল। কিন্তু সে যে এই মেরোপি এবং পলিবাসের সন্তান না, এটা কিন্তু ওরাকল বলেনি। এতে আরো প্যাঁচটা লেগে গেল। কারণ কি প্যাঁচটা লাগলো কোথায় বলো তো? এই প্যাঁচটা কোথায় লাগাই দিল এই ওরাকল, বলতে পারবা? কারণ সে তো মনে করেছে কিং পলিবাস এবং মেরোপি তার নিজের পিতামাতা, তাই না?
হ্যাঁ স্যার। হ্যাঁ, তাতেই তো প্যাঁচটা লেগে গেল। সে ভাবলো তাই তো, যেহেতু আমার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে আমি আমার বাবাকে হত্যা করব, মাকে বিয়ে করব, তার মানে এরা যদি আমার আসল পিতামাতা, তাহলে তো বিপদ। এই জন্য সে কি করলো, কি করেছিল, এডিপাস রিজলভ নেভার টু রিটার্ন টু করিন্থ, সে পালিয়ে গেল। সেখান থেকে সে পালিয়ে গেল, বিলিভিং দ্যাট বাই ডুইং সো হি কুড অ্যাভয়েড কিলিং পলিবাস। সে তার বাবা কি মানে তার বাবা মানে লায়াস, সে কি প্রফেসিটাকে আন্ডু করতে পারবে? সে তো ভেবেছিল যে আন্ডু করবে এই সন্তানকে হত্যা করার মাধ্যমে, কিন্তু ভাগ্যে যা বলা আছে তা তো আন্ডু করা যাবে না। একই কাজ করলো এডিপাসও, সেও ভাবলো আমিও মনে হয় তাহলে অ্যাভয়েড করতে পারবো, যে আমিও হয়তোবা আমি এই প্রফেসিটাকে উল্টাতে পারবো। তাই সে তার ফস্টার প্যারেন্টকে বায়োলজিক্যাল প্যারেন্ট মনে করে সে করলো কি, করিন্থ থেকে পালিয়ে গেল এবং ভাবলো সে আর কখনোই এই দেশে ফিরে আসবে না, আর এভাবে সে তার ভাগ্যকে কি করতে পারবে, উল্টায় ফেলতে পারবে। কিন্তু ভাগ্য কি উল্টানো সম্ভব? না স্যার। ওইটাই তো বলা হচ্ছে যে আমরা আসলে ক্ষতি এড়ানোর জন্য যা করতেছি, ভাগ্যে যদি ক্ষতি থাকেই তাহলে আসলে আমরা যে কাজটা করছি সেটা ক্ষতির দিকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই নাটকটার একটা বড় থিম হচ্ছে এই জায়গা, হ্যাঁ, যে ফেট, দ্য রোল অফ ফেট। তো গেল, সে তাহলে করিন্থ থেকে চলে আসলো। এবার হচ্ছে দ্য মার্ডার অফ লায়াস। এই ফিরে আসতে গিয়েই তো কাহিনীটা এবার ঘটে গেল। হ্যাঁ, বলছে অ্যাড এডিপাস জার্নিড অ্যাওয়ে ফ্রম করিন্থ হি ট্রাভেল টুয়ার্ড থিবস। সে করিন্থ থেকে থিবসের দিকে যাওয়া শুরু করলো, আননোইংলি হেডিং টুয়ার্ডস হিজ ট্রু হোমল্যান্ড। তাহলে তার আসল দেশ কোনটা বলো, করিন্থ না থিবস? তাহলে সে না জেনে এখন সে তার নিজের দেশের দিকে যাওয়া শুরু করলো। Along the way he encountered a group of travelers at a crossroads. এইখানে একটু খেয়াল করো কিভাবে হত্যাটা হলো। এখানে কয়টা একটা ক্রস রোড আছে, মানে একটা মোড় আছে। এই মোড়ে কয়টা রাস্তা ছিল বলো তো, কয় রাস্তার মোড়? 3 রাস্তার মোড়। 3 রাস্তার মোড়, তাই তো? কেউ কি বলতে পারবে 3 রাস্তার মোড়ের ইয়াটা কি, কোন কোন দিকে? একটা হচ্ছে ডেলফি এন্ড ডেভিলিয়া মেবি। ডেলফি এন্ড ডলিয়া না ডেভিলিয়া, এটা হচ্ছে থিবস, তাই তো? হচ্ছে among them was Laius his real father. এই যে ট্রাভেলাররা যাচ্ছিল এদের ভিতরে একজন ছিল হচ্ছে তার বাবা লায়াস। দো নাইদার মেন নিউ আদার্স আইডেন্টিটি, যদিও তার বাবাও জানতো না এটা ইডিপাস তার ছেলে, এডিপাসও জানতো না এই তার বাবা। সেখানে একটা ঝগড়া হয়ে গেল তাদের মধ্যে। ঝগড়াটা কি কারণে হয়েছিল বলো? তাদের মধ্যে একটা হাতাহাতি মারামারি, রাস্তা পারাপার নিয়ে। হ্যাঁ, রাস্তা নিয়ে নাকি, কে রাস্তা ছাড়বে, মানে দুইজন মনে করো মুখোমুখি অবস্থানে যাওয়া আসা করতেছে। এই অবস্থায় কে, মনে করো তুমি তোমার বাম সাইড দিয়ে আসতেছো, আমি তোমার ডান সাইড দিয়ে যাচ্ছি, তাহলে তো মুখোমুখি অবস্থা হবে, তাহলে কে কাকে রাস্তা দিবে এইটা নিয়ে। হ্যাঁ, তারপর হচ্ছে আ কোয়ারেল ব্রোক আউট ওভার হু হ্যাড দ্য রাইট অফ দ্য ওয়ে। হ্যাঁ, অ্যান্ড ইন আ ফিট অফ রেজ, রাগের মাথায় এডিপাস কিল্ড লায়াস অ্যান্ড হিজ অ্যাটেন্ডেন্স ফুলফিলিং দ্য ফার্স্ট পার্ট অফ দ্য প্রফেসি। প্রফেসির কিন্তু ফার্স্ট পার্ট ফুলফিল হয়ে গেল। তাহলে সবাইকে কি লায়াস হত্যা করতে পেরেছিল বলো তো? একজনকে পারে, একজন পালিয়ে গেছিল, তাই তো? বলছে অনলি ওয়ান সার্ভেন্ট অফ লায়াস সার্ভাইভ দ্য এনকাউন্টার অ্যান্ড ফ্লিড। সে কি ওখানে ওই রাজ্যে গিয়ে বলেছিল যে লায়াস পালিয়ে গেছে, কে ঘটনা ঘটেছে? এটা কিন্তু সে আবার কে মরেছে কে সেটা বলেনি, বরং সে দেখে পালিয়েছে পরে। হ্যাঁ, এডিপাস unaware that the man he had killed was his father continued on his way to Thebes. সে যাও শান্ত মাথায় আবার থিবসের দিকে গেল। এইবার কাহিনীর পরবর্তী ধাপ হচ্ছে কি, ইডিপাস অ্যান্ড দ্য ফিংস। When Oedipus arrived at Thebes, he found the city in turmoil. মোটামুটি খুব ধ্বংসের ভিতরে, অবস্থা খারাপ। Thebes was being terrorized by a monster creature called the Sphinx. Sphinx নামে এক মনস্টার ওই রাজ্যটাকে কি করছে, টেরোরাইজ করছে, আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। সে হচ্ছে কি, a winged creature with the body of a lion and the head of a woman. তাহলে ফিংস কি এটাও খেয়াল রাখো, কিন্তু ব্রিফ কোশ্চেন অনুসারে আসে। হ্যাঁ, দিস ইজ আ মনস্টার, ইট হ্যাজ আ বডি অফ আ লায়ন অ্যান্ড আ হেড অফ আ উইমেন, এবং তার কি উইংড আছে নাকি, উইংড ক্রিয়েচার, তার পাখাও আছে, এইরকম একটা মোটামুটি একটা ক্রিয়েচার ফিংস। আমরা একটু দেখি হ্যাঁ ওয়েবসাইটে কেমন লাগে দেখতে। এই যে দেখতে পেয়েছো,
এই হচ্ছে সে ফিংস, এই যে লায়ন বডি, উইমেন মাথা, আর এই হচ্ছে পাখা, ফিংস। হ্যাঁ, এটা বিশেষ করে এটা দেখবো অনেক সময়। দেখতে পাচ্ছ সবাই? আর এই হচ্ছে আমাদের ইডিপাস। ওকে, তো যাই হোক, তাই বলছে দ্য ফিংস পোজড আ রিডল। রিডলটা কি ছিল কেউ জানো? হোয়াট ওয়াজ দ্য রিডল? মানে ধাঁধাটা স্যার কি ওই যে ছিল? একটা প্রাণীর কথা জিজ্ঞাসা করছিল যে শৈশবে 4 পায়ে হাঁটে, তারপর মানে যৌবন বা যে প্রাপ্তবয়সী হচ্ছে 2 পায়ে হাঁটে, এবং বয়োজ্যেষ্ঠ হলে তখন 3 পায়ে হাঁটে। হ্যাঁ, এটা তো হলো, তুমি তো ধাঁধা বলেই দিলা নাকি? ধাঁধা বলেই দিলা। স্যার হ্যাঁ আনসার হয়ে গেছে। হ্যাঁ, আনসারটা দিয়ে দিয়েছো তুমি। আসলে সকাল, দুপুর আর বিকাল বা সন্ধ্যার কথা বলা হয়েছে, তাই না? এটা হ্যাঁ, মানে ওইটাই, ওই রকমই জিনিসটা। দ্য ফিংস পোজড আ রিডল টু অল হু ট্রাইড টু এন্টার অর লিভ দ্য সিটি। হ্যাঁ, অ্যান্ড দোজ হু কুড নট সলভ দ্য রিডল ওয়ার কিল্ড, তাদেরকে মারা হচ্ছিল। দ্য পিপল অফ থিপস ওয়ার ইন ডিসপেয়ার অ্যাজ নো ওয়ান হ্যাড ইয়েট ম্যানেজ টু ডিফিট দ্য ফিংস। অতএব পরাজিত করতে পারেনি, যেখানে সেটা বলা হবে। হ্যাঁ, দ্য রিডল অফ দ্য ফিংস ওয়াজ অ্যাজ ফলোজ: What walks on 4 legs in the morning, 2 legs at noon and 3 legs in the evening? এই হচ্ছে রিডল। ইডিপাস নোন ফর হিজ ক্লেভারনেস, যেহেতু তার একটু চালাকি বুদ্ধি ছিল, কারেক্টলি আনসার্ড রিডল ম্যান। তিনি বললেন কি, ম্যান হচ্ছে উত্তর। হু ক্রলস অন all fours as a baby, walks on 2 legs as an adult and uses a can in old age. লাঠির ভর দিয়ে হাঁটে, তাই 3 legs হয়ে গেছে। যা ডিফিটেড হয়ে গেল ফিংস। The Sphinx threw herself off a cliff, and Oedipus was hailed as a hero by the grateful Thebans. As a reward for saving the city, Oedipus was offered the throne of Thebes, and he married the recently widowed queen Jocasta, his mother, though neither of them knew it at the time. কেউই জানতো না। হ্যাঁ, with this the second part of the prophecy was fulfilled. দ্বিতীয় প্রফেসি ফুলফিল হয়ে গেল। এইবার প্রফেসির মাধ্যমে আসা যে সমস্যাগুলো, সেগুলো আমরা এখন দেখব। দ্য প্লেগ অ্যান্ড দ্য ডিসকভারি অফ দ্য ট্রুথ। তাহলে এইভাবে মোটামুটি অনেক দিন চলে গেছে, হঠাৎ করে রাজ্যে এক মহামারী শুরু হয়ে গেছে। বলছে ইয়ার পাস্ট, ইডিপাস অ্যান্ড জোকাস্টা হ্যাড 4 চিলড্রেন। এই যে নামগুলো একটু খেয়াল করো। 2 sons, Eteocles and Polynices, and 2 daughters, Antigone and Ismene। ঠিক আছে? স্যার ডিসপ্লে দেখা পাই না, স্ক্রিন দেখা যাচ্ছে না। কেউ দেখতে পাচ্ছ না? স্যার পাচ্ছি। তাহলে তোমাদের ওখানে কারো এবার সমস্যা। বলুন স্যার। যদি কেউ দেখতে না পাও তাহলে আমার এখানে সমস্যা। ঠিক আছে, যাই হোক, আন্ডার এডিপাস রুল থিবস প্রসপার্ড, বাট ইভেন্চুয়ালি আ টেরিবল প্লেগ ডিসেন্ডেড আপন দ্য সিটি। তাহলে এই 4টা নাম খেয়াল করো: ইটিওক্লেস, পলিনিসেস, ডটারের নাম হচ্ছে এন্টিগনি, অ্যান্ড ইসমেনি। এডিপাস ওয়ান্স এগেইন সেন্ট ফর দ্য ওরাকল অ্যাট ডেলফি। তো ওরাকলের কাছে আবার পাঠানো হলো যে আসলে কেন হচ্ছে এই প্লেগটা। who is declared that the plague was the result of the unpunished murder of the former king Laius। তাহলে সেই রাজা লায়াসকে হত্যা করার যে করেছে, তার যে এখনো শাস্তি দেওয়া হয়নি, তার অভিশাপ স্বরূপ এই হচ্ছে অবস্থা। সুতরাং দ্য মার্ডারার হুইভার হি ওয়াজ, সে যেই হোক না কেন, হ্যাড টু বি ফাউন্ড অ্যান্ড পানিশ টু লিভ দ্য কার্স অন থিবস। থিবসের উপরে যে অভিশাপ, এটাকে তুলতে হলে এই লায়াসের হত্যাকারীকে খুঁজে বার করে তাকে শাস্তি দিতে হবে, অন্যথায় এ মহামারী থামবে না। কে বলল? ওরাকল, তাই তো? সুতরাং ডিটারমাইন্ড টু সেভ দ্য সিটি, এডিপাস লঞ্চড অ্যান ইনভেস্টিগেশন টু ফাইন্ড দ্য কিলার অফ লায়াস। সে একটা ইনভেস্টিগেশন শুরু করলো। হি কল্ড আপন দ্য ব্লাইন্ড প্রফেট টাইরেসিয়াস, হু অ্যাট ফার্স্ট রিফিউজ টু স্পিক আউট। আচ্ছা, কাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথমে বলো তো, ওরাকলের কাছ থেকে এই তথ্য আনার জন্য? ক্রেয়নকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্রিয়ন, তাই তো? ক্রিয়নকে এডিপাসের মামা। এডিপাসের ব্রাদার, হ্যাঁ হ্যাঁ, আর ইডিপাসের হচ্ছে ব্রাদার ইন আর মামা। একভাবে ভেবে নাও যে এডিপাসের একদিকে হচ্ছে Brother-in-law, আরেকদিকে আরেকদিকে হচ্ছে মামা কি? আছে। মামা, ম্যাটারনাল আঙ্কেল, তাই তো? একই সাথে দুটো পরিচয় তার, তো এরকম আর কি। তাই বলছে এডিপাস হিমসেলফ ওয়াজ দ্য মার্ডারার। এডিপাস তো যখন টাইরেসিয়াসকে জিজ্ঞাসা করলো, বলো কে আসলে হত্যা করেছে, তাহলে টাইরেসিয়াস যেহেতু জানতো, তাই সে সত্যটা প্রথমে প্রকাশ করতে চাচ্ছিল না। কিন্তু টাইরেসিয়াস যখন তাকে এডিপাস যখন তাকে গালাগালি শুরু করে দিল, তখন সে টাইরেসিয়াস প্রকাশই করে দিল যে আসলে এডিপাসই হচ্ছে এর জন্য দায়ী।
ইডিপাস কি মেনে নেবে এটা? সে ভাবলো না, তাহলে নিশ্চয়ই ক্রিয়ান এবং টাইরেসিয়াস একত্রে মিলে আমার রাজ্যকে কেড়ে নেওয়ার জন্য, আমাকে উৎখাত করার জন্য তারা হয়তো প্লট করতেছে, ষড়যন্ত্র করতেছে দুইজন মিলে। যে কিরিয়ন এবং টাইরেসিয়াস মিলে ষড়যন্ত্র করে আমাকে এখান থেকে উৎখাত করতে চাচ্ছে। তাই বলছে ইডিপাস রিফিউজেস টু বিলিভ দ্য প্রফিট, অ্যাকিউজিং হিম অ্যান্ড আদার্স ইনক্লুডিং হিজ ব্রাদার ইন ল ক্রিয়ন অফ প্লটিং এগেইনস্ট হিম। সে স্বীকার করল না। অ্যাজ এডিপাস কন্টিনিউস হিজ ইনভেস্টিগেশন, মোর ক্লুজ এমার্জড, ধীরে ধীরে আরো ক্লু বের হয়ে যাচ্ছে। আ মেসেঞ্জার ফ্রম কোরিন্থ অ্যারাইভড, সেই মেসেঞ্জার নাকি, সরি এই মেসেঞ্জার আলাদা, এই মেসেঞ্জার এসেছে কোরিন্থ থেকে, যে এসেছে কি করতে, অ্যারাইভ টু ইনফর্ম এডিপাস, এডিপাসকে জানাতে দ্যাট কিং পলিবাস হ্যাড ডাইড অফ ন্যাচারাল কজেস, যে কিং পলিবাস ন্যাচারাল কারণে মারা গেছে। তাহলে কোরিন্থের এই মেসেঞ্জার এসেছিল এডিপাসকে মোটামুটি খুশি করতে, তাই না, যে তার বাবা মারা গেছে ন্যাচারাল কজে, অতএব এডিপাস তো খুশিই হবে, কারণ সে জানে পলিবাস হচ্ছে তার ন্যাচারাল বা বায়োলজিক্যাল ফাদার। কিন্তু আসলে এটা কি, তাই সিমিংলি ডিসপ্রুভিং পার্ট অফ দ্য প্রফেসি, তাই এডিপাস মনে করলো এই তো আমি তো মনে প্রফেসিটাকে এড়াতে পেরেছি, তার মানে আমি তো আমার বাবাকে হত্যা করিনি। However, the messenger also revealed that Oedipus was not Polybius' biological son. কখন বলো তো এই কথাটা বললো? Oedipus was not Polybius' biological son. যখন সে ভাবলো যে এখনো আর একটা কারণও আছে, কারণ মা তো বেঁচে আছে নাকি, মেরোপি তো বেঁচে আছে, তখন এই মানে মেসেঞ্জার মনে করলো এই সংবাদটা দিলে মনে হয় এডিপাস খুশি হয়ে যাবে যে সে তো পলিবাসের বায়োলজিক্যাল সান না। কিন্তু আসলে কি দাঁড়ালো, খুশির সংবাদ দিতে গিয়ে ঘটনাটা কি উল্টে গেল না? এইটাকে বলা হয় কি রিভার্সাল, ডিসকভারিয়ান রিভার্সাল। এই শব্দ দুটোর সাথে পরিচিত আছো তোমরা? বিশেষ করে দয়া করে আমার এখানে যে পয়েটিক্সের উপরে, কারণ পয়েটিক্সের উপরে যে ভিডিও ক্লাসটা আছে তোমরা আজকে সবাই অবশ্যই দেখে নিবা, তা না হলে অনেক কিছুই বুঝবা না। সরি, এইখানে গেলে পারে তোমরা দেখবা যে এডিপাসের কাহিনী তো আছে, তার সাথে এই যে পয়েটিক্স বা অ্যারিস্টটল, হ্যাঁ, এটার উপরে একটা ভিডিও ক্লাস নেওয়া আছে এই জায়গায়। তো তোমরা একটু ওই জায়গাটা একটু দেখে নিবা, কারণ এখানে এই যে রিভার্সাল, ডিসকভারি, হ্যাঁ, এইগুলো কিন্তু তাছাড়া বুঝবা না, মনে থাকবে? একটু দয়া করে। স্যার ওটা কত নম্বর ক্লাস? 17 স্যার 17 নাম্বার ক্লাস। এই যে 17 নম্বর এই ক্লাসটা, এডিপাস, কিং এডিপাস অ্যাজ এ ক্লাসিক্যাল ট্র্যাজেডি, মানে ট্র্যাজেডির সংজ্ঞাটা কি, একটা মানে ক্যারেক্টারকে ট্র্যাজিক হিরো হতে হলে কি কি বৈশিষ্ট্য লাগে, এই বিষয় নিয়ে কিন্তু কথা বলা আছে এই জায়গায়, ঠিক আছে? আরও হয়তো এদিক ওদিক আছে, এর ভিতরেও থাকতে পারে, তোমরা একটু দেখে নিও। এবং কোনো একটা জায়গাতে হয়তো কিছু ক্লাসের কিছু পেজ মিসিং হয়ে গেছিল রেকর্ড করতে, এই জন্য তার আগের বছরে 2022 সালের রেকর্ড ক্লাসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যদি একটু ধৈর্য ধরে পড়ো না, দেখবে যে অনেকগুলো প্রশ্ন উত্তর তোমরা এর ভিতরে পেয়ে গেছো। আচ্ছা, অনেকগুলো ক্লাস নেওয়া ছিল, কিন্তু প্রায় 5-6টা ক্লাস নেওয়া হয়েছে, এই জন্য এক ক্লাসে 2 ক্লাসে তো এটা সম্ভব না, এই জন্য আগের ক্লাসগুলো তোমরা একটু দেখে নিবা ধৈর্য ধরে। ওকে, যাই হোক, তাই বলছে যে এডিপাস দেন, তাহলে কি দাঁড়ালো যে এডিপাস ওয়াজ নট পলিবাস বায়োলজিক্যাল সান and that he had been found a baby as a Mount Cithaeron, and Oedipus then summoned the old servant who had abandoned him as an infant. এইবার সে পাঠালো কাকে? ওই সার্ভেন্টকে, যার হাতে দায়িত্বটা দেওয়া হয়েছিল যে এডিপাসকে পর্বতে ফেলে দিতে। এবং সে তখন কি প্রকাশ করলো দেখো, দ্য হরিফাইং ট্রুথ ওয়াজ রিভিলড। হরিফাইং ট্রুথটা কি? হোয়াট ওয়াজ দ্য হরিফাইং ট্রুথ? প্রশ্ন থাকতে পারে, ব্রিফ কোশ্চেন। এডিপাস ওয়াজ দ্য সান অফ লায়াস অ্যান্ড জোকাস্টা, and already the 2 prophecies have been fulfilled. The first one killing his father, second one marrying his mother, দুটাই কিন্তু ফুলফিল হয়ে গেছে। জোকাস্টা রিয়েলাইজিং দ্য ট্রুথ বিফোর এডিপাস ওয়াজ ওভারওয়েলমড উইথ শেম অ্যান্ড হরর, মানে এডিপাস কিন্তু বুঝতে পারেনি, তার আগে জোকাস্টা বুঝে ফেলেছে কাহিনী যে কি হতে যাচ্ছে। তাই সে কি করলো? শি হ্যাংড হারসেলফ ইন দ্য প্যালেস। সে প্যালেসে কিন্তু কি করলো, কি করেছিল বলো তো? জোকাস্টা কিভাবে মারা গেল? স্যার গলায় দড়ি দিয়ে। হ্যাঁ, মানে হ্যাং করে, তাই তো? দড়ি দিয়ে। কোথায় দড়ি পাইছিল সে? হলো তার যে স্কার্ফ ছিল সেটা দিয়ে নাকি? ওকে, যাই হোক,
Oedipus, upon discovering that he had unknowingly killed his father and married his mother, সেও পাগলের মতো হয়ে গেল, was driven to madness. In his grief and despair, he blinded himself with Jocasta's bruises. তাহলে সে কিভাবে নিজের চোখ কানা করে ফেললো বলো, অন্ধ করে ফেললো কিভাবে? শাড়ির একটা পিন ছিল নাকি স্যার? পিন, তাই তো, ব্রুস থাকে না, মেয়েরা বিশেষ করে স্কার্ফে ইউজ করো ওগুলোকে আটকে রাখার জন্য, ওই একটা পিন নিয়ে সে তার চোখের ভিতরে পুট করে চোখটাকে কি করে দিল, অন্ধ করে দিল, ফুলফিলিং দ্য মেটাফরিক্যাল ব্লাইন্ডনেস দ্যাট হ্যাড প্লেগড হিম থ্রু আউট দ্য স্টোরি। যে অন্ধত্ব, হ্যাঁ, আসলে চোখ থাকা সত্ত্বেও সে অন্ধ ছিল, কারণ সে সত্যটা জানতো না। কিন্তু যখন সে জেনে গেল তখন ভাবলো এ চোখ রেখে লাভ কি, যে চোখ আমাকে সত্যি জিনিসটা দেখতে দেয়নি। ওকে, তাহলে হয়ে গেল। এরপর কি হলো? এডিপাস এক্সাইল অ্যান্ড লেটার লাইফ। আফটার ব্লাইন্ডিং হিমসেলফ, এডিপাস বেগ টু বি এক্সাইল ফ্রম থিবস টু লিভ দ্য কার্স অন দ্য সিটি। হ্যাঁ, অতএব এই যে অভিশাপ এই শহরের উপরে, সেই অভিশাপটাকে তুলে নেওয়ার জন্য সে বলল যে আমাকে থিবস থেকে বের করে দাও। Creon, now the ruler of Thebes, agreed to his request. Oedipus left Thebes accompanied by his daughter Antigone, who acted as his guide. He wandered in exile a broken man. In Sophocles' later place, Oedipus at Colonus, Oedipus eventually found a refuge in the town of Colonus near Athens, where he was protected by King Theseus. ওটা পরবর্তী ঘটনা। There Oedipus died a mysterious and almost divine death. His grave was said to bring blessing to the land. হ্যাঁ, দেখো, ভবিষ্যৎবাণী করা হয়েছিল তার করুণ মৃত্যু হবে, কিন্তু তার মৃত্যুটাও আবার ডিভাইন হয়েছিল। হ্যাঁ, এবং তার মৃত্যুর কারণে তাকে যে দেশে কবর দেওয়া হয়েছিল, বলা হয়ে থাকে তার কবর সেই দেশের জন্য একটা ব্লেসিং নিয়ে এসেছিল। তাহলে কারোর জন্য অভিশাপ, কারোর জন্য আশীর্বাদ হিসাবে এডিপাস এসেছিল, তাই না? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্লট কাহিনী, মানে প্লটটা, কাহিনীটা, স্টোরি লেভেলটা এখানে দেওয়া আছে। কিন্তু তুমি যদি টেক্সট না পড়ো তাহলে আসলে এর যে মেইন স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। কারণ এখানে যে টাইরেসিয়াসের সাথে এডিপাসের যে একটা কথোপকথন, তাই না, ক্রিয়নের সাথে এডিপাসের যে একটা কনভারসেশন এবং ডায়ালগ, এবং তাদের ভিতরে অনেকটা কনফ্লিক্টিং কথাবার্তা, হ্যাঁ, এইগুলো। তারপরে হচ্ছে তোমার এখানে যে কি বলবো, কোরাস যারা আছে, তারা কোরাসটা কখনো কিং এডিপাসের প্রশংসা করতেছে, কখনো শেষের দিকে এসে দেখলাম এডিপাসকে নিয়ে কি করছে, পুরো একদম ধুয়ে দিয়েছে। হ্যাঁ, তাচ্ছিল্য করেছে। তা এখানে এই বিষয়গুলো জানার জন্য, এবং আমরা জানি যে এখানে কিছু পার্ট আছে। হ্যাঁ, এখানে কয়েকটা পার্ট আছে, কিন্তু এখানে স্ট্যাসিবন আছে, তাই না, প্রলগ আছে, এক্সোডাস আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, যেগুলো ওই ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। এগুলো কি সবাই দেখছো? কেউ দেখছো কিনা? প্রথম দিকের জি স্যার, দেখছিলাম। প্রথম দুটা ক্লাস একটু ভালো করে দেখা উচিত, যে পার্টগুলো কিভাবে দেওয়া হয়েছে। প্রথমে প্রলগ, তারপরে কোরাস, তারপরে আবার এডিপাসের কথা, তারপরে কোরাস, তারপরে আবার একটা কাহিনী, এরকম করে কিন্তু বিষয়গুলোকে বলা আছে, সাজানো আছে। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে। ওকে, তাহলে এই হলো আমাদের প্লটের কাহিনী। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, মোটামুটি কাহিনীটুকু হাতে পেয়েছো। এখন এর মধ্যে যে থিমেটিক কাহিনী, কি কি থিম এর ভিতরে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এক মিনিটের মধ্যে হ্যাঁ বলো। হ্যাঁ, শেষ হইবে এক মিনিটের মধ্যে, যাই করছি। ও আচ্ছা, এখনই আমি আবার লিঙ্কটা শেয়ার করবো, সমস্যা নেই। আচ্ছা, আমি কেটে দিই, দিয়ে আবার লিঙ্কটা শেয়ার করছি। হ্যাঁ, এই শীটটা আমি দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? তোমরা একটু কিছু কিছু জায়গায় একটু রিভিশন দিয়ে নিবা, তাহলে কোশ্চেন আনসারগুলো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর আজকে শেষ করার পরে তোমাদের কাজ হবে আগামী 2 ক্লাসের মধ্যে একটু কোশ্চেন আনসারগুলো রিভিশন করে দেওয়া। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা জানাবা। এবং দরকার হলে কোশ্চেনগুলো আমি রিডিংও পড়াই দিব, তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, মুখস্থটা হয়তো ধীরে সুস্থে হবে বা মুখস্থ করার চেষ্টা করতে পারো, কিন্তু একদমই এখনই জোর করে মুখস্থ করার অতটা দরকার নেই। যতটুকু সাবলীলভাবে বুঝে পড়লে হয়, সেটুকুই ঠিক বুঝে বুঝে কাজ করবা, ঠিক আছে তো? কারণ এখানে অনেক প্রেসারের প্রয়োজন হবে, অনেকের মধ্যে দুর্বলতা কাজ করবে, যে এখনো ভাষাগত ব্যাপার, তারপরে এই যে তথ্যগুলো জানা, হ্যাঁ, বুঝতে একটু অসুবিধা হবে। অতএব সময়ের সাথে সাথে আস্তে আস্তে কেটে যাবে, কিন্তু বেশি ফোর্স নিবা না।
কিন্তু ধারাবাহিকভাবে পড়বো। আচ্ছা, আমরা এখন থিমেটিক এবং ক্রিটিক্যাল একটু অ্যানালাইসিস করি এই কবিতাটা মানে এই ড্রামাটা সম্পর্কে, ঠিক আছে? এইখানে দেখো, এখানে যেটা বলা হচ্ছে, আমি সবগুলো রিডিং পড়তে যাচ্ছি না। এই ড্রামার ক্রিটিক্যাল অ্যানালাইসিস যখন আসি তখন তার স্ট্রাকচারের ব্যাপার আসবে, থিমেটিক ব্যাপার আসবে। আমি মেইনলি যেটা আলোচনা করছি এখন থিমেটিক ব্যাপারটা। হ্যাঁ, দেখো বলছে the play explores timeless themes such as fate, free will, knowledge and identity, while presenting a profound reflection on human sufferings and the limitation of human existence. যেখানে হিউম্যান সাফারিং এবং হিউম্যান এক্সিস্টেন্সের লিমিটেশন সম্পর্কে নিয়ে কথা বলা হয়েছে। মানুষ কি গডের মতো শক্তিশালী হতে পারবে, বুদ্ধিমান হতে পারবে, সর্বজান্তা হতে পারবে? কখনো না। কিন্তু আমরা তো তাই করি নাকি? আমরা মানুষরা তাই করি না? সর্বশক্তিমান মনে করি নিজেকে। এই জন্য সময়ে সময়ে আমরা দেখি বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বিদ্রোহ আন্দোলন হতে দেখা যায়, যেটা বাংলাদেশেও হয়েছে। হ্যাঁ, তা হচ্ছে ফেট ভার্সাস ফ্রি উইল। ফেট এবং ফ্রি উইলের মধ্যে পার্থক্যটা কি বলো? আমরা কি আসলে ফ্রি উইল নিয়ে চলতে পারি? আমি যা খুশি আমি তাই কি করতে পারি, নাকি আসলে আমি যা করতেছি তা আমার ভাগ্যের বন্ধনে বাধা? বলো। আমি চাইলে এখন ঘুমাতে যেতে পারি, আমার ইচ্ছা এটা, কিন্তু আসলে তোমার ইচ্ছা না। তোমার ভাগ্য এখন বলছে তুমি ঘুমাতে যাবা, তুমি মনে করছো সেটা মানে তুমি তোমার ইচ্ছা মতো করতেছো। আসলে তোমার ইচ্ছা মতো তুমি করছো না, তুমি কারো না কারো সুতার টানে আছো, ঘুড়ির মতো। তাই বলছে ওয়ান অফ দ্য সেন্ট্রাল ডিবেটস ইন ইডিপাস রেস ইজ দ্য কোশ্চেন অফ ফেট ভার্সাস ফ্রি উইল। কে দায়ী আসলে? তার এই অধপতনের জন্য কে দায়ী বলো তো? ভাগ্য? তাহলে তো আমরা আর কিছুই করতে পারবো না। তাহলে ভাগ্য যা করার তাই করুক। আমাকে দিয়ে যদি ভাগ্য একজনকে হত্যা করায়, মানে আমি যদি একজনকে খুন করি, তাহলে ধরে নিব কি আমি খুন করি নাই? কে করাইছে আমাকে দিয়ে এটা? ভাগ্য করাইছে। তাহলে আমার কি দোষ? হ্যাঁ, তাই বলছে নাকি আমি যেটা করেছি আমার ইচ্ছাই করেছি, আমার এটা এড়াতে পারতাম? আসলে কি এডিপাস এড়াতে পারতো তার এই প্রফেসিটা? না। স্যার পারতো। কিভাবে পারতো বলো তো? কিভাবে পারতো? স্যার ও যে বলতে পারতো যে আমি কোনো মানুষকে হত্যা করব না, বা আমার বয়স বেশি। বিয়ে করবো না, তাই না? ওই যে আপনি একটা বললেন যে ও ডিটারমিনেশন করতে পারতো যে ওর থেকে বেশি বয়সের কাউকে বিয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাকে যে ভুলিয়ে দিবে, কপাল যদি থাকে তুমি পরে টের পাবা এই আমি না এটা করতে চাইনি বা এরকমটা হতে চাইনি, কিন্তু হয়ে গেল কিভাবে, আমি তো ভুলেই গেছিলাম। তো যাই হোক, হ্যাঁ এটা পারতো, সে এড়াতে পারতো যে জীবনে সে রাগারেগি হোক আর যাই হোক সে কাউকে খুন করবে না। আর দ্বিতীয়ত হলো সে তার থেকে একদিন বয়সেরও যদি বেশি, মানে একদিনও যদি বেশি হয় বয়সে, তাকে কি করবে না? বিয়ে করবে না। এই দুটা বিষয় যদি সে খেয়াল করতো তাহলে হয়তোবা এটা এড়ানো যেত। কিন্তু দুঃখের বিষয় আমরা হয়তো ভাগ্যের হাতে বাঁধা, এটা আমাদের পক্ষে সম্ভব না। তাই বলছে ওয়ান অফ দ্য বলছে দ্য প্লে স্যার ওর মধ্যে বলো। হ্যাঁ, ওর মধ্যে একটা ভুল ধারণা ছিল, নিজের বাবা মা সম্পর্কে জানতেন না। এই ওইটাই, ওখানেই তো জায়গাটা, যে সে তো মনে করেছে যে ওটাই তার আসল পিতামাতা। বলেনি, ওরা কলো ক্লিয়ার করে, ওরা কলো হচ্ছে মানে ছ্যাঁচড়া। হ্যাঁ, সেও প্যাচ লাগিয়ে দিয়েছে, সে তো ক্লিয়ার করে বলতে পারতো, তার হতে ঘটনা সেও প্যাচ লাগিয়েছে সব জায়গাতেই। ওকে, দ্য প্লে বিগিনস উইথ এডিপাস অ্যাটেম্পটস টু কন্ট্রোল হিজ ওন ডেস্টিনি বাই ফ্লিং Corinth to avoid the prophecy that he will kill his father and marry his mother. Ironically, these very actions lead him directly to his tragic fate. কিন্তু যেটা দিয়ে সে আসলে এড়াতে চেয়েছে সে কাজই তাকে তার ভাগ্যের দিকে নিয়ে গেছে। The prophecy is fulfilled despite Oedipus' efforts. তাই না? অতএব এখানে বলছে কি fate is an inescapable force. অতএব ভাগ্য বা কপাল একটা এমন একটা অবিচ্ছেদ্য ফোর্স যেটা তুমি কখনো একে এড়াতে পারবে না। এটা কিন্তু দেখানো হচ্ছে, তাই না? Sophocles seems to argue that fate is an inevitable part of human existence and no matter how much individuals try to avoid it, যতই অ্যাভয়েড করে চাক না কেন, they cannot escape predetermined outcomes. However, this doesn't absolve Oedipus of responsibility. কিন্তু তাই বলে কি আমরা রেসপন্সিবিলিটিটা যে সে যে কাজ করেছে এক্ষেত্রে কি আমরা দায়ী করতে পারি না ইডিপাসকে? যে আমরা যদি ছেড়েই দিই যাও কপালের দোষে ইডিপাস করেছে, ইডিপাসের কোনো দোষ নাই, সব ওই ভাগ্যের দোষ। ভাগ্য যদি না রাখতো তাহলে তো এড়াতে পারতো, তাহলে তো এড়িয়ে যেত। কিন্তু তারও তো একটা কাজ আছে না, দায়িত্ব ছিল। হিজ ডিসিশন অ্যান্ড অ্যাকশনস ইনক্লুডিং কিলিং লায়াস অ্যান্ড পার্সুইং দ্য ট্রুথ অ্যাবাউট হিজ অরিজিনস প্লে আ ক্রুশাল রোল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট হিজ ডাউনফল। আবার সে যে টাইরেসিয়াসের সাথে খুব মানে বকাঝকা করলো, ঝগড়া করলো, এবং সে একগুয়েমিভাবে তাকে জোকাসটা নিষেধ করতেছে,
যে আর কিছু করার দরকার নেই, তুমি এখানেই থামাও, তোমার আর ইনভেস্টিগেট করার দরকার নেই। কিন্তু সে একগুঁয়ে, সে অ্যারোগেন্ট, সে জানতেই চাচ্ছে, আমাকে জানতেই হবে যে আসলে আমার আসল পরিচয়টা কি। এই যে এইগুলোই তার ডাউনফলের দিকে নিয়ে গেছে। দ্য টেনশন বিটুইন ফেট অ্যান্ড ফ্রি উইল ইন দ্য প্লে হাইলাইটস দ্য লিমিটেশনস অফ হিউম্যান এজেন্সি। অতএব এখানেই দেখানো হয়েছে যে ফেট এবং ফ্রি উইলের মাধ্যমে মানুষ আসলে লিমিটেড ক্ষমতা নিয়ে থাকে। সাজেস্টিং দ্যাট হোয়াইল হিউম্যানস ক্যান মেক চয়েসেস, তারা নিজের চয়েস নিজে করতে পারে, কিন্তু আলটিমেটলি দে আর আলটিমেটলি সাবজেক্ট টু ফোর্সেস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। অতএব সে ফ্রি উইল হিসেবে যেটা করতে চাচ্ছে আসলে সেটা তাকে তার ফেটের দিকেই নিয়ে যাচ্ছে। দ্য এক্সপ্লোরেশন অফ ফেট রিফ্লেক্টস দ্য রিলিজিয়াস অ্যান্ড কালচারাল বিলিফস অফ অ্যানশিয়েন্ট গ্রিস। আর এর মাধ্যম দিয়ে তৎকালীন অ্যানশিয়েন্ট গ্রিসের রিলিজিয়াস এবং কালচারাল বিলিফটা উঠে এসেছে। হোয়ার ফেট ওয়াজ সিন অ্যাজ আ পাওয়ারফুল ফোর্স গভর্নিং হিউম্যান লাইফ, যেখানে ভাগ্যকে আমরা একটা পাওয়ারফুল ফোর্স হিসাবে দেখতেছি। এখনো তো আমরা ভাগ্যে বিশ্বাস করি না? বলো, আমরা কি ভাগ্যে বিশ্বাস করি না? জি করি স্যার। ভাগ্যে বিশ্বাস করি, বা ভাগ্যের উপরে দোষ চাপাই দিই, এটা হয়নি, ও ভাগ্যে ছিল তাই হয়নি। হ্যাঁ, আমি করলে করতে পারতাম, কিন্তু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। However, Oedipus tragedy also speak to the universal human experience. আর তাহলে এই যে সাফারিংটা এক্সপেরিয়েন্স, এটা কি শুধু ইডিপাসের একার, নাকি এটা আসলে পুরো হিউম্যান বিং এর একটা তথ্য যেটা উঠে এসেছে তার মাধ্যম দিয়ে? বলো, এটা তো পুরো মানব জাতির একটা এক্সপেরিয়েন্স, তাই না? যেখানে আমাদের লিমিটেশনটা আমাদেরকে ভাবতেই হবে যা উই আর লিমিটেড, উই হ্যাভ লিমিটেড পাওয়ার অ্যান্ড নলেজ, উই ক্যান ডু এনিথিং অ্যাকর্ডিং টু আওয়ার উইশ। আমরা যা চাই তাই হিসাবে আমরা করতে পারি না। অতএব আমরা আমাদের ইচ্ছা মতো যা করতে যাই তা আসলে আমাদের বিপদের দিকে নিয়ে যায়। তার বলছি কি, নলেজ, ইগনোরেন্স অ্যান্ড দ্য হিউম্যান কন্ডিশন। আমরা আসলে লিমিটেড নলেজ নিয়ে আছি, তাই না? আমাদের নলেজ আসলে পুরোপুরি না। যেখানে ইডিপাস কি করলো দেখো, নিজেকে খুব জ্ঞানী ভাবলো না, যে অ্যানাদার মেজর থিম ইন এডিপাস ইজ দ্য টেনশন বিটুইন নলেজ অ্যান্ড ইগনোরেন্স। Oedipus is initially portrayed as a man of great intellect and action. His defeat of the Sphinx as a symbol of mystery and knowledge marks him a hero who uses his intelligence to solve problems. এখানে সবাই তাকে জ্ঞানী ভেবেছে এবং এই সমস্যাটা সমাধান করার কারণে ইডিপাস নিজেকে অনেক বেশি বোস্টফুল ভেবেছে, অহংকারী হয়ে পড়েছে। প্রাইডেড হিজ ওন ইন্টেলিজেন্স উইথ হুইচ হি কুড সলভ দ্য প্রবলেম ক্রিয়েটেড বাই দ্য Sphinx. However, as the play progresses, it becomes clear that Oedipus is blind to the most crucial knowledge of all. যেখানে সে কি করেছে, টাইরেসিয়াসকে পর্যন্ত গালাগালি করেছে যে তুমি তো এতদিন বাঁচাতে পারোনি থিবসকে এই ফিংসের থেকে, তুমি তো ছিলা কই, তুমি যদি এতই জ্ঞানী হবা তাহলে তো তুমি তো ফিংসকে পরাজিত করে থিবসকে বাঁচাতে পারতা, কিন্তু আমি বাঁচিয়েছি। এরকম কথা আসছে না টেক্সটে? বলো তো, এরকম কথা দেখো, টেক্সটের বিষয়গুলো একটু খেয়াল করবে, কারণ আমাদের ব্রড কোশ্চেনে কিন্তু কোটেশন থাকবে টেক্সট থেকে। তাই ওই টেক্সটের ওই কথাগুলো কোথায় বলা হয়েছে সেটা সম্পর্কে যদি ধারণা না থাকে তুমি কিন্তু টেক্সট বুঝতে পারবে না, বা এই কোটেশনগুলো তুমি ভুলে যাবে বারবার। এই জন্য ব্রড কোশ্চেন বা যে কোনো কোশ্চেন পড়ার আগে টেক্সট সম্পর্কে বা ওর আউটলাইন সম্পর্কে ভালো ধারণা নিলে কোশ্চেনগুলো অটোমেটিক ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ওকে, তো যাই হোক, সফোক্লিস ইউজেস ড্রামাটিক আইরনি। দেখো আইরনি আছে, কিন্তু আইরনি সম্পর্কে ধারণা আছে? হোয়াট ইজ আইরনি বলো তো? আইরনি হচ্ছে কোনো কিছু বলা হলে তার অপোজিট মিন করে। হ্যাঁ, অপোজিট মিনিং, তাই তো। আইরনি রয়েছে কিন্তু 3-4 ধরনের। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভার্বাল আইরনি, সিচুয়েশনাল আইরনি এবং ড্রামাটিক আইরনি। আর ইডিপাস রেসকে আমরা ব্যাপকভাবে ড্রামাটিক আইরনি পাচ্ছি। ড্রামাটিক আইরনিটা কি বলতো? when we actually find dramatic irony in a drama. কেউ বলতে পারবা ড্রামাটিক আইরনি কি? ড্রামাটিক আইরনিটা হচ্ছে যেখানে স্টেজে থাকা মানুষ সত্যটা জানবে না, কিন্তু অডিয়েন্সরা জানবে। বলো, ইডিপাস যখন খুঁজতেছে, তাই না, যে কে হত্যা করেছে, তখন কি অডিয়েন্স জানে না যে আসলে কে খুনি? বলো তো। জি স্যার। অডিয়েন্স, কিন্তু ওখানকার ক্যারেক্টাররা কেউ জানে না। ওখানে একমাত্র টাইরেসিয়াস ছাড়া ক্রিয়ন থেকে শুরু করে জোকাসা থেকে শুরু করে যতগুলো ক্যারেক্টার স্টেজে আছে কেউ জানে না যে ইডিপাসই খুনি, কিন্তু আমরা ততক্ষণে জেনে গেছি। তাহলে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ড্রামাটিক আইরনি ইউজ হয়েছে। বলছে সফোক্লিস ইউজেস ড্রামাটিক আইরনি টু গ্রেট ইফেক্ট অ্যাজ দ্য অডিয়েন্স ইজ অলরেডি অ্যাওয়ার অফ ইডিপাস ফেট হোয়াইল হি রিমেইনস ইগনোরেন্ট অফ ইট। যেখানে সে এবং আশেপাশের মানুষজনও ইগনোরেন্ট, জানে না এই বিষয়টা সম্পর্কে। This gap between Oedipus, what Oedipus knows and what the audience knows, create tension and heightens the tragic impact of the eventual discovery. একটা বড় কোশ্চেনই আছে
যে ইউজ অফ ড্রামাটিক আইরনি, সিগনিফিকেন্স অফ ড্রামাটিক আইরনি। দ্য কন্ট্রাস্ট বিটুইন ফিজিক্যাল সাইট অ্যান্ড ইনসাইট ইজ অলসো সিগনিফিকেন্ট। এখানে দৃষ্টিশক্তি থাকলেই যে একজন সব কিছু দেখতে পারবে বুঝতে পারবে তা কিন্তু নয়। দ্য ব্লাইন্ড প্রফেট টাইরিসিয়াস পজেসেস ট্রু নলেজ, while Oedipus, who can physically see, is metaphorically blind to the truth. This inversion of sight and blindness culminates in Oedipus' literal self-blinding, symbolizing his acceptance of the painful truth. অতএব দৃষ্টিশক্তি আছে কিন্তু সে সত্য জানে না, আর একজনের দৃষ্টিশক্তি নাই কিন্তু সে সত্য জানে। এটা হচ্ছে কি এক ধরনের ইনভার্সন। ইনভার্সন মানে কি বিপরীতমুখী বিষয় না, যে দৃষ্টিশক্তি আছে কিন্তু সত্য জানে না, আর একজন ব্লাইন্ড টাইরেসিয়াস কিন্তু সে সত্য সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে, মানে সত্যটা সে জানে। এটা কি এক ধরনের ড্রামাটিক আইরনিকের বিষয়। His journey from ignorance to knowledge is central to the play's tragic structure and it raises questions about the limitation of human understanding. ওকে, তো এটা নিয়ে কথা বলছি না। এবার হচ্ছে ইডিপাস ইজ এ ট্র্যাজিক হিরো। এই কথাটা, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, শর্ট এবং ব্রডের জন্য আসে। এবারে ইম্পর্টেন্ট দিয়েছি কিনা জানি না, গতবার এসে গেছে কিনা আমি ঠিক মনে করতে পারছি না, একটু দেখি তো কোনটা এবার এসে গেছে। ব্রড কোশ্চেন, ওকে। এই যে 2022 সালে কিন্তু ট্র্যাজিক হিরো চলে এসেছে অলরেডি। হ্যাঁ, এডিপাস রেস্ক অ্যাজ আ ট্র্যাজিক হিরো এটাও চলে এসেছে, ও ড্রামাটিক আইরনিও চলে এসেছে 2022 সালে। দেখো এই দুটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এবারে দেওয়া হয়েছে ডিসকাস দ্য রোল অ্যান্ড ফাংশন অফ কোরাস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রথম দুটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্সিবিট প্রপারলি কিং ইডিপাস অ্যাজ আ ক্লাসিক্যাল ট্র্যাজেডি, এই দুটার জন্য কিন্তু পয়েটিক্স তোমাদের পড়তেই হবে। পয়েটিক্সের যে আলোচনাটা আমি করেছি, দয়া করে এই আলোচনা দুইটা সুন্দর করে পড়ে ফেলবা, তা নাহলে কিন্তু কোশ্চেন আনসার বলবো, কারণ দুটার ক্ষেত্রেই আমাদের ওই পয়েটিক্সের এগুলো জানা দরকার। স্যার ওই দুটো কোশ্চেন তাহলে এবারের জন্য গুরুত্বপূর্ণ মানে পড়তে হবে না? না না, এগুলো 2022 যেগুলো এসে গেছে ওগুলো বাদ, 2022 যা আসছে তা বাদ। আমি এখানে বলে দিয়েছি কিন্তু, হ্যাঁ, এই যেখানে বলে দিয়েছি যে ফাইনাল এক্সামিনেশন 2023 এর জন্য লিভ দ্য কোশ্চেন সেট ইন ফাইনাল এক্সাম 2022, তাহলে 2022 সালে যেগুলো আসছে ওগুলো বাদ দিয়ে পড়বা। হ্যাঁ, এবং আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি অলরেডি। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ফাইনাল এক্সাম 2023, মানে এখানকার তিনটা কোশ্চেন গুরুত্বপূর্ণ। গতবার এগুলো দিয়েছিলাম, এগুলো মোটামুটি চলে এসেছে। দেখো, হ্যাঁ, এই তিনটা একটু ভালো করে পড়বা, তার ভিতরে প্রথম দুইটা, হ্যাঁ, প্রথম দুইটা আরো ভালো করে পড়বে, এখান থেকে একটা কোশ্চেন আসবে এবার। ওকে, এই জন্য একটু বিশেষ করে প্রথম কোশ্চেনটা পড়ার জন্য আমাদের ক্লাসিক্যাল ট্র্যাজেডিটার বৈশিষ্ট্যগুলো জানা উচিত, সংজ্ঞাটা বোঝা উচিত, এই জন্য পয়েটিক্সটা অবশ্যই পড়ে নিবা। হ্যাঁ, ওকে, তাহলে এটা নিয়ে মোটামুটি খুব একটা উত্তেজিত হওয়ার কারণে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এই জন্য তোমরা একটু পরে রাখতে পারো। দেখো অ্যারিস্টটল ইন হিজ পয়েটিক্স, এই যে বলছে, হ্যাঁ, কল্ড ইডিপাস অ্যাজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ আ ট্র্যাজিক হিরো। Oedipus exemplifies the characteristics of a tragic hero in several key ways. কেমন ভাবে? দেখো, নোবেল বার্থ অ্যান্ড হাই স্ট্যাটাস। তাহলে একজন ট্র্যাজিক হিরো যা হবে, তার ক্যারেক্টারিস্টিক্সের প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাকে হাই সোসাইটির একজন বা হাই স্ট্যাটাসের একজন মানুষ হতে হবে। তাহলে আমরা জানি যে কিং এডিপাস হচ্ছে কি একজন রাজার, তাই না, সন্তান, এবং সে বড় হয়েছে কোথায়? একটা রাজার পরিবারে। সে তো বাংলা সিনেমার মতো ধনী পরিবারের ছেলে হারিয়ে গিয়ে গরিব পরিবারে তো বসইয়া করেনি, তাই না? এরকম হয় না বাংলা সিনেমাগুলোতে? দেখা যাচ্ছে বেদের মেয়ে জোসনা, জি স্যার, দেখা যাচ্ছে বেদের মেয়ে যে মেয়ে, সে হয়তো দেখা যাচ্ছে রাজার মেয়ে কোনো এক সময় চুরি হয়ে গেছিল, কিন্তু সে বেদেদের সাথে থাকতে সে এখন বেদের মেয়ে হয়ে গেছে। এদিকে রাজার ছেলে তো মেয়ের প্রেমে পড়ে গেছে। শেষ সমাধান হলো কি? দেখালো রাজা মেনে নিবেই না, যে কেন একজন বেদের সাথে রাজার ছেলে বিয়ে হবে। পরে দেখা গেল যে এই বেদেই হচ্ছে আসলে কি অন্য একটা দেশের রাজার মেয়ে, তখন মেনে গেল। তো এরকম আর কি বিষয়টা। Oedipus is the king of Thebes, a man of high status and great reputation. His position makes his eventual downfall even more tragic as he moves from power and respect to disgrace and exile. হ্যামার্শিয়া খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ হ্যামার্শিয়া? ব্রিফ কোশ্চেনে থাকে কিন্তু। তাহলে হ্যামার্শিয়াটা কি? ট্র্যাজিক ফ্ল। ট্র্যাজিক ফ্ল মানে কি? মানে তার আসলে কোনো খারাপ দিক নেই, কিন্তু ছোট্ট একটা ভুল আছে, যে ভুলটার কারণে তার বড় ক্ষতি হতে পারে, সেটাকে হচ্ছে ট্র্যাজিক ফ্ল বলা হয়। যে এডিপাস হ্যামার্শিয়া অফেন ইন্টারপ্রেটেড অ্যাজ ইজ হিউব্রিস। হিউব্রিস মানে কি? হুব্রিস বা হিউব্রিস বলে এক্সেসিভ প্রাইড, মোটামুটি সে অহংকারী ছিল, তাই না? এটাই হচ্ছে তার হ্যামার্শিয়া বা ট্র্যাজিক ফ্লো। যদি সে অহংকারী না হতো, একটু ঠান্ডা মাথার হতো, তাহলে হয়তো এতগুলো মানে ক্ষতি হতো না। ইজ দ্য সেন্ট্রাল এলিমেন্ট অফ দ্য প্লে। হিজ প্রাইড লিডস হিম টু বিলিভ দ্যাট হি ক্যান আউটস্মার্ট দ্য গডস অ্যান্ড এসকেপ হিজ ফেট। তার বাবার মতোই
সে কি করলো, ওরাকলে শোনার পর সে পালিয়ে আসলো, ভাবলো সে মনে গডদের আউটস্মার্ট করে দিবে, পরাজিত করে দিবে, এবং তার কপালের যে ফের সেটাকে যেন সে ঘুরিয়ে ফেলতে পারে। এছাড়াও রয়েছে কি হিজ ইম্পালসিভনেস অ্যান্ড অ্যাঙ্গার, সে একটু রাগী ছিল এবং আবেগী ছিল, সাচ অ্যাজ হোয়েন হি কিলস লায়াস অ্যাট দ্য ক্রস রোড আর দ্য কি অ্যাকশনস অ্যান্ড ড্রাইভ দ্য প্লট ফরওয়ার্ড। সে যদি রেগে না যেত বা রাগলেও যদি হত্যা না করতো, সে তো মেনে নিতে পারতো, কিন্তু তা করলো না। হিজ ডিজায়ার টু কন্ট্রোল হিজ ডেস্টিনি, এবং সে চেয়েছে তার ডেস্টিনিকে সে নিজে কন্ট্রোল করবে, এবং সে তার লিমিটেড যে লিমিটেশন, তার জ্ঞানের লিমিটেশন সে মেনে নিতে পারেনি। সে সবাই জানে যে টাইরেসিয়াস একজন সম্মানীয় ব্যক্তি, সে মোটামুটি 7 পুরুষ ধরে সে এভাবে বেঁচে আছে, সে 7 পুরুষের কাহিনী জানে, সব মানুষ বলতেছে টাইরেসিয়াস কোনো ভুল করতে পারে না, কিন্তু এডিপাস সেটা মেনে নিতে নারাজ। সে ভাবতেছে টাইরেসিয়াস মনে ক্ষমতার লোভ করতেছে, টাকার লোভ করছে, সে নাকি ঘুষ খেয়েছে, এটা বলা হয়েছে, তাই না? এইভাবে তাহলে কি হলো, তাহলে হচ্ছে কি হ্যামার্সিয়া, কি হ্যামার্সিয়া হচ্ছে একটা ট্র্যাজিক ফ্ল, মানে কি একটা ফ্ল বা একটা ফল্ট, যার কারণে কি হয়, ট্র্যাজিক হিরোর ডাউনফলটা হয়। কি বুঝতে পারছো সবাই? এগুলো কিন্তু ছোটখাটো কিন্তু ব্রিফ কোশ্চেনগুলো আসে, এখন তুমি বুঝে নিলে দেখবে যে ওখানে পড়তে তোমার খুব একটা কষ্ট হচ্ছে না, একবার রিডিং দিলে হয়ে যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে পেরিপেস্টিয়া অথবা রিভার্সাল অফ ফরচুন। এই রিভার্সাল অফ ফরচুন কি? রিভার্সাল মানে কি? পুরো উল্টে যাওয়া কাহিনী, পুরো উল্টে যাওয়া। যে ভেবেছিল যে সে দোষ করেনি, তাই তো, সে ভাবলো যে আমি যদি এখন আরো বেশি তদন্ত করি তাহলে হয়তো প্রকাশ পাবে যে আমি দোষ করি নাই, অতএব আসল খুনি ধরা পড়বে। কিন্তু ঘটনাটা কি দাঁড়ালো, ঘুরে দেখা গেলো সে নিজেই দোষী। সে যখন অভিশাপ, ইডিপাস কিন্তু অভিশাপ দিয়েছিল যে যারা এই মার্ডারার বা যে মার্ডার করেছে সে এই শহরে থাকতে পারবে না, তার এই হবে, কোনো বাড়িতে তাকে ঢুকতে দিবে না, তার বিয়ে হবে না, ইত্যাদি করে সে কিন্তু অভিশাপ দিয়েছে। আর অভিশাপগুলো আসলে তার উপরে এসে পড়লো, তাই না? তাই বলছে Oedipus' fate undergoes a dramatic reversal as he moves from being a respected king to a disgraced outcast. পরিত্যক্ত মানুষে পরিণত হলো একটা রাজা থেকে, এটা হলো কি তার রিভার্সাল। His downfall is not caused by evil or malice but by a tragic combination of fate and his own action. তার মানে এখানে ফেট এবং তার অ্যাকশনের কম্বিনেশনেই এই কাহিনীটা ঘটেছে, which makes his fall all the more poignant. দেখো এখানে একটা প্রশ্নের কথা বলা আছে, এখানে দায়ীটাকে তার অ্যাকশন নাকি ফেট, এটা কিন্তু একটা কোশ্চেন। দেখো এই যে বলা হচ্ছে, would you consider Oedipus' risk as a tragedy of fate or a tragedy of character? এটা কি তার নিজের কারণে ট্র্যাজেডিটা হয়েছে নাকি ভাগ্যের জন্য হয়েছে? কি বলবো, না দুটার কম্বিনেশন হয়েছে? দুটার কম্বিনেশন আছে, তাই না? এখানে অ্যানাগ্নোসিস, দেখো বলছে অ্যানাগনোসিস হচ্ছে রিকগনিশন মানে কি, শেষ পর্যন্ত বুঝতে পারা। বলছে Oedipus' recognition comes when he finally realizes that he is the murderer of Laius and the son of Jocasta. This moment of anagnosis is one of the most powerful in Greek tragedy. অধিকাংশ এইটা ব্যবহার করা হয়েছে, as it not only brings about his emotional collapse but also completes the arc of dramatic irony that runs throughout the play. তাহলে এই যে রিকগনিশনটাই মেনলি ড্রামাটিক আইরনিটাকে শেষ পর্যন্ত নিয়ে আসে। Oedipus embodies the paradox of tragic hero. সুতরাং সে হচ্ছে ট্র্যাজিক হিরোর একটা বেস্ট এক্সাম্পল। He is both a great man who strives for good and a flawed individual whose every effort lead to his ruin. সে ভালো মানুষ, কিসের জন্য ভালো মানুষ? কারণ সে কখনোই চায়নি তার বাবাকে হত্যা করবে, বা সে চায়নি তার মাকে বিয়ে করবে, সে চায়নি তার দেশ সাফার করুক, বরং তারপরে তার দেশ অনেক উন্নতি করেছে এবং শান্তিপূর্ণ অবস্থানে তার দেশ ছিল, এবং সে তার দেশের জনগণের এই সাফারিং থেকে মুক্তি করার জন্য সে কিন্তু ইনভেস্টিগেশন শুরু করলো, কিন্তু শেষ পর্যন্ত তারই পতন হয়ে গেল, তাই না? এরপর হচ্ছে হিউব্রিস অ্যান্ড দ্য রোল অফ গ্রিক গডস। তাহলে শুধুমাত্র যে তার প্রাইড দায়ী তা নয়, তাই না, তার ফেটও দায়ী, কিন্তু এখানে তার প্রাইডটাকেও একটা কারণ হিসেবে দেখানো হয়েছে। তাই বলছে Oedipus' pride is another key element of his character and plays a significant role in the tragedy. His confidence in his ability to solve problems, including the mystery of Laius' murder, reflects a certain arrogance. সে হচ্ছে কি একগুঁয়ে। জোকাস্টা তার ওয়াইফ আর মাদার, সে তাকে নিষেধ করছে, এটা আর করো না, এখানে থামাও, কিন্তু একগুঁয়ে। This hubris is evident in his interaction with Tiresias and Creon. এমনকি টাইরেসিয়াস এবং ক্রিয়নকে অভিযোগ করতে গিয়েও সে কিন্তু ভিমেন্টলি তাদেরকে অভিযোগ করে গেছে। একজন রেসপেক্টেড, তার একটা প্রফেট হওয়া সত্ত্বেও টাইরেসিয়াসকে সে কিন্তু গালিগালা করেছে।
where Oedipus refuses to accept their warnings and accuses them of treachery. বরং তাদেরকে বলেছে কি তারা ট্রেইটার, তারা দেশদ্রোহী, তারা একজন রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরকমভাবে তাদের গালিগালাজ করেছে। In Greek tragedy, hubris often leads to a character's downfall. হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে এটা হয়, as it reflects on an overestimation of one's abilities and a defense of God's will. Oedipus believes he can escape the prophecy. সে ভেবেছিল না যে প্রফেসিটা সে এড়াতে পারবে, but by doing so he challenges the natural order and the power of the gods. একই কথা কিন্তু দেখো বারবার আসছে না? তাহলে এগুলো একটু দেখে নিবা যে আসলে আমাদের ক্ষমতা বলে কিছুই নাই। শেষে হচ্ছে কি কোরাস। কোরাস একটা ইম্পর্টেন্ট পার্ট, এবারের কোশ্চেনটা ইম্পর্টেন্ট আগে বললাম, কোরাসের বিষয়টা ভালো করে দেখবা। The chorus in Oedipus' race serve as both a commentator on the action and a representative of the Theban plays, Theban people. কারণ পিপলটা তো আসেনি, এই কোরাসরাই মেইনলি থিবান পিপলকে রিপ্রেজেন্ট করেছে, তাই না? Their reflection on the unfolding events provide insight into the themes of the play. এবং তারা প্রত্যেকটা চরিত্রের কথোপকথনের সাথে তারা যখন তাদের কথা অ্যাড করতেছে, সেই কথা অ্যাডের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আসলে ব্যাকগ্রাউন্ড ইতিহাসগুলো কি, তার থিমগুলো কি, এগুলো কিন্তু বুঝতে পারি। এমনকি এডিপাসের পতনের পরে এডিপাসকে নিয়ে যে থিমেটিক আইডিয়াটা দেওয়া হয়েছে যে একজন মানুষ কখন হ্যাপি হয়, বলো একজন মানুষকে কখন হ্যাপি বলা যায়? লাস্টে বলা হয়েছে মৃত্যু ভালোভাবে মারা গেলে, যখন সে হ্যাপিনেসটাকে অন্তত মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, কবর পর্যন্ত নিয়ে যায়, তাহলে সে আসলে সুখী। কারণ মৃত্যুর আগ পর্যন্ত কেউ কাউকে সুখী বলতে পারে না, যেটা এডিপাস মানে শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো তার, ইয়েস ওইটাই। তা বলছে দ্য কোরাস অলসো আন্ডারস্কোরস দ্য কালেকটিভ সাফারিং কজড বাই এডিপাস ফেট। হ্যাঁ, এডিপাস ফেটের কারণে পুরো জনগণ ভুগতেছে, সেটাও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। দ্য প্লেগ that ravages the thieves at the beginning of the play is the direct consequence of Oedipus' unpunished crime, and his personal downfall is linked to the well-being of city as a whole. যে তার উপরে ডিপেন্ড করছে একটা শহরের পুরো কল্যাণ, ভালো মন্দ, তাই না? দ্য প্লে এক্সপ্লোরস দ্য ইন্টারকানেক্টেডনেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটি, যে একজন ইন্ডিভিজুয়ালের সাথে কিভাবে একটা কমিউনিটি জড়িয়ে যেতে পারে, যে একজন ব্যক্তির অপরাধের জন্য পুরো দেশ ভুগতেছে, কারণ সবাই তাকে সাপোর্ট করতেছে এই কারণে। যে একজন ব্যক্তি অপরাধ করতেছে, আমরা সেই অপরাধটাকে মেনে নিচ্ছি, এর জন্য কিন্তু শুধু যে অপরাধ করছে সে সাফার করবে তা নয়, তার সাথে সাথে তার জনগণও সাফার করবে। আমার মনে হয় আমরা বাংলাদেশিরাও এ কারণেই সাফার করি, তাই না? কারণ প্রত্যেকবার আমরা যাদেরকে আমাদের পরিচালনার জন্য নিয়ে যাই তারা অপরাধ করে, এবং আমরা একসময় মেনে নিতে নিতে এমন পর্যায়ে চলে যাই যে দেয়ালে পিঠ থেকে যায়, আবার আমাদের বিদ্রোহ করতে হয়, সাফার করতে হয়। প্রত্যেকবার এই কাহিনী ঘটেছে। আজ পর্যন্ত কোনো নেতা ভালো পাইনি আমরা, তাই না, যারা দেশটাকে আন্তরিকভাবে পরিচালনা করবে। তো যাই হোক, হাইলাইটিং হাউ পার্সোনাল চয়েসেস ক্যান হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্স, যেখানে দেখানো হচ্ছে যে একজন ব্যক্তি তার নিজের ইচ্ছা মতো কাজ করতে গিয়ে কিভাবে সেটা পুরো একটা কমিউনিটির ক্ষতি করে ফেলতে পারে। হ্যাঁ, এই ব্যাপারগুলো। তাহলে এই মানে এই থিমেটিক মানে কাহিনীর থেকে সবচেয়ে কোশ্চেন আনসারের জন্য উপযুক্ত বিষয়গুলো থিমেটিক ডিসকাশনগুলো পড়া। হ্যাঁ, আমি এগুলো দিয়েছি হয়তো আরও অনেকগুলোতে, এটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, তোমরা একটু এইটা পড়বা। এটা যেহেতু এই যে প্লট সামারি, হ্যাঁ, ডিটেল সামারি অফ দ্য এডিপাস বাই সফোক্লিস, এটা তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিও, ঠিক আছে? এখানে যেহেতু পার্ট অনুসারে দেওয়া আছে, প্রথমে প্রলগ, তারপর সিন 1 টাইরেসিয়াস এবং ফার্স্ট ক্লুজ, সেকেন্ড সিনে জোকাস্টার ইন্টারভেনশন, থার্ড সিনে মেসেঞ্জার অ্যান্ড দ্য ট্রুথ আনরেভেলস, ফোর্থ সিনে হচ্ছে কি দ্য শেফার্ডস কনফার্মেশন, এবং ক্লাইম্যাক্সে হচ্ছে দ্য হরিফিক আফটারমাথ, যে শেষ পর্যন্ত তার ইয়েটা প্রকাশ পেল এবং সে অন্ধ করে ফেললো নিজেকে, এবং শেষ পর্যন্ত এক্সোডাস, এডিপাস এক্সাইল, এডিপাসকে দেশ থেকে বিতাড়িত করা হলো, এই বিষয় নিয়ে। তো এইভাবে আমি বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি, তোমরা একটু যদি পড়ে নাও তাহলে আশা করি কাজে লাগবে। হ্যাঁ, আর যেহেতু এখানে আমি 3টা কোশ্চেন ইম্পর্টেন্ট দিয়েছি, তোমরা একটু এই 3টা কোশ্চেন খুব ভালো করে পড়ে নিবা, শর্ট ব্রিফ যেগুলো আছে এখন পড়তে থাকো। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের একটু আলোচনার বিষয়। মানে আমি সামগ্রিকভাবে একটা ক্লাসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমরা আগামী ক্লাসে আলোচনা করব, তবে এক্ষেত্রে তোমাদের অংশগ্রহণটা একটু বেশি প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, তো সবাই কি বুঝতে পেরেছো বিষয়গুলো? হ্যাঁ, এখন তোমরা সবকিছু মিলে একত্রিতভাবে আমি একটু রিপ্রেজেন্ট করে দিলাম, আমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। এখন একটু তোমরা নিজেরা আর একটু অন্য কোনো পড়া বাদ দাও, যেভাবে আমরা আগাচ্ছি একসাথে সেই পড়াগুলো আগাও। হ্যাঁ, ব্রিফ কোশ্চেনগুলো আশা করি খুব কঠিন হবে না, ব্রড কোশ্চেনটা পড়তে একটু সময় লাগবে মাত্র, তাছাড়া শর্ট এবং ব্রড ঘুরে ফিরে প্রায় একই। অর্থাৎ ব্রড পড়লে শর্ট অটোমেটিক অনেকগুলো হয়ে যাবে, কারণ এগুলো যেহেতু কাহিনীমূলক। তবে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, ভালো রেজাল্ট করতে হলে দয়া করে আমি যে কোশ্চেন আনসারগুলো দিয়েছি
এগুলোর কমপক্ষে 80% যাতে তোমরা পরীক্ষাটা লিখতে পারো এরকম প্রস্তুতি নিতে হবে, তাহলে ভালো রেজাল্ট হবে। কিন্তু এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, ঠিক আছে? এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু যদি তোমরা নিজের মতো করে শর্টকাট করে লিখতে যাও, যে পারতেছি না বলে তুমি শর্টকাট করে লিখবা, 2-3 মাস সময় পাবা, তুমি অটোমেটিক পেরে যাবা। শুধু লেগে থাকো, তুমি অবশ্যই পারবা, যেটা আমি দেখেছি, এটা জানা। এখন তোমরা কতটুকু লেগে থাকবা তার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? আর এটা অবশ্যই 3টা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে তুমি কতখানি আগে থেকে ইংরেজিতে একটু পড়ো, দ্বিতীয়ত হচ্ছে তুমি কতখানি সময় দিতে পারতেছো, আর তৃতীয়ত হচ্ছে তুমি কতটুকু তোমার লক্ষ্য অনুসারে পরিশ্রম করতেছো টাইম দিয়ে। এই 3টার সমন্বয়ে কিন্তু তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা, এবং এর ভিতর থেকে তোমরা আশা করি অনেকেই ভালো রেজাল্ট করবা। আচ্ছা, তো ইনশাআল্লাহ। যদি কারো কোনো কথা থাকলে বলো, আর না হলে আমি এইখানে একটু টেক্সট তো আগে পড়তে বলেছিলাম, যারা পড়নি তারা অবশ্যই পড়ে নিবা। এখন তোমাদের কাজ হবে একটু কোশ্চেনগুলো একটু রিডিং দেওয়া। হ্যাঁ, আমি মুখস্থ করতে বলছি না, কিন্তু মুখস্থ না, তোমরা যদি না বুঝে থাকো সেটা আমাকে আগামী ক্লাসে জিজ্ঞাসা করবা। অল তাহলে হচ্ছে কি, রিড অল দ্য ব্রিফ শর্ট অ্যান্ড ব্রড কোশ্চেন আনসার। এইগুলো মুখস্থ না, রিডিং দিয়ে তোমাকে আমি বোঝানোর জন্য বলছি, যে তুমি বুঝেছো কিনা সেটা আমাকে জানাবা। মনে থাকবে? জি স্যার। জি স্যার। সেকেন্ড টপিকটা তোমরা পড়তে থাকো, কোশ্চেনগুলো আশা করি তোমরা পেয়ে গেছো। একটু চাপ হবে, অনেক পড়া থাকবে, এটা আমি বারবারই বলছি, কারণ যাতে তোমরা হতাশ না হয়ে যাও। হ্যাঁ, কারণ এটা একটা মোটিভেশনে প্রতিদিন দিতে হবে, তা না হলে অনেকের জন্য একটু মনে হবে খুব চাপ হয়ে যাচ্ছে, খুব ইয়ে হয়ে যাচ্ছে। এটা নিয়ে কখনো টেনশন করবে না, জাস্ট পড়ে যাও, নিজের মতো করে পড়ে যাও, মনকে সাহস দাও, আর বলো যে আমি তোমাকে চাপাচ্ছি না, মন তুমি তোমার মতো করে নিয়ে নাও, আশা করি ভালো হবে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে কোশ্চেনগুলো নিয়ে। যদি কোনো কোশ্চেন রিডিং পড়াই দেওয়া লাগে আমি পড়াই দিব, তাতে কোনো সমস্যা না। হ্যাঁ, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি তো কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি, কোশ্চেন সহ কোশ্চেন আনসারও দিয়ে দিয়েছি। একটু গুগল ক্লাসরুমে ঢুকে যাও, গুগল ক্লাসরুমে একটু দেখে নাও। হ্যাঁ, এখানে পেয়ে যাবা। এই যে আমি এখানে তো দেখালাম একবার, এই যে এখানে যাবা, গুগল ক্লাসরুমে যাবা, গুগল ক্লাসরুমে গিয়ে ইন্ট্রোডাকশন টু ড্রামাতে যাবা, ড্রামাতে গিয়ে এই যেখানে ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন আনসার, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আনসার, ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন আনসার ভিডিও ক্লাসের পাশাপাশি আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর বর্তমান যে ক্লাসগুলো নিব আমি, বর্তমান ক্লাসগুলো কিন্তু এই যে ফাইনাল এক্সামিনেশন 2023 এইখানে ফোল্ডার করে দিব। এই ফোল্ডারের ভিতরে আমি আর বর্তমান ক্লাসগুলো দিয়ে দিচ্ছি না, যাতে আবার জগা খিচুড়ি না হয়ে যায়, ঠিক আছে? শুধু ফাইনাল এক্সাম প্রিপারেশন হিসেবে আমি এই জায়গায় একটা ইয়া করব, এখানে আমি ইন্ট্রোডাকশন টু ড্রামা, পোয়েট্রি হিসাবে ফোল্ডার করে ওর ভিতরে দিয়ে দিব। কারণ এই ক্লাসগুলো থেকে তোমার আগের ক্লাসগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, মনে থাকবে ধারাবাহিকভাবে পড়ার জন্য। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে স্যার, সেটা হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, আর সবাই নিয়মিত ক্লাস করো এবং লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবা। হ্যাঁ, লাস্ট পর্যন্ত, অনেকে কিন্তু আজকে লিভ নিয়েছো, এটা যেন না হয়, একদম লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবা, একমাত্র কারেন্ট বা নেটওয়ার্ক বাদ দিয়ে। নিজের ইচ্ছা যেন লাস্ট পর্যন্ত এমন লিভ না নাও, হ্যাঁ, আগে থেকেই। ওকে, সো গুড নাইট, সবাই ভালো থাকো। গুড নাইট।